Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইটের ৭৩তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে ৩টি ঘটনা নিয়ে হাজির হয়েছি। ৩টি ঘটনার মধ্যে প্রথম ২টি ঘটনা আমরা পেয়েছি মাসুদ রানার কাছ থেকে, যার বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের গাবর হেলান গ্রামে। আর শেষ ঘটনাটি আমরা পেয়েছি সুমাইয়া আক্তার নিম্মি আপুর কাছ থেকে। নিম্মি আপুর ঘটনা এর আগেও আমরা বেশ কয়েকটি প্রচার করেছি, যার বাড়ি বর্তমানে কেরানীগঞ্জ উপজেলার সুভাড্ডা ইউনিয়নের সুখ পাখি নামক স্থানে। তো চলুন ঘটনায় চলে যাব। প্রথম যে ঘটনাটি মাসুদ রানা ভাই পেয়েছেন, এই ঘটনাটি কিন্তু ওনার কুড়িগ্রাম জেলার না। এই ঘটনাটি ওনার এক বন্ধু ওনাকে দিয়েছিলেন। ওনার বন্ধুর কাছ থেকে শুনে উনি সেই ঘটনাটি লিখে আমাদেরকে পাঠিয়েছেন। ওনার সেই বন্ধুর নাম হচ্ছে মোহাম্মদ হাসান। তার বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। তো ঘটনাটি ২০০৪ সালে ঘটেছিল। তখন তো উনি অনেক ছোট। ওনাদের বাড়ির পেছনে একটি বিশাল বড় ক্ষেত রয়েছে, আর বাড়ির সামনের দিকে বড় একটা পুকুর রয়েছে। তো বাড়ির পেছনে যে ক্ষেতটা রয়েছে, ওই ক্ষেতের ওখানে এবং ক্ষেত সংলগ্ন পুকুরেই ঘটনাটি ঘটেছিল। ক্ষেত পাহারা দেওয়ার জন্য একজন ব্যক্তি ছিলেন। ওখানে একটা বোরিং ঘর, মানে স্যালো মেশিন ঘর ছিল, যেখানে থেকে উনি স্যালো মেশিনের যেই কাজগুলো করতেন, অর্থাৎ স্যালো মেশিন স্টার্ট দেয়া, কখন বন্ধ করতে হবে সেই কাজগুলো করা, কোন জমিতে পানি যাবে, কতটুকু যাবে সেগুলো দেখাশোনা করা, আর বিভিন্ন ক্ষেতগুলো পাহারা দেয়া, এই কাজগুলো করতেন। মূলত ওই লোক ঘটনাটি প্রত্যক্ষ করেছিলেন। ওনার কাছ থেকেই ঘটনাটি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তো ২০০৪ সালে ওই সময় যে কোন মাস চলছিল এই বিষয়টা আসলে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে ওই সময় গরমকাল ছিল, তীব্র গরম ছিল, বৃষ্টি হচ্ছিল না। তখন এই স্যালো মেশিন থেকে ক্ষেতগুলোতে পানি দেওয়ার প্রয়োজন হচ্ছিল। তো ওই লোক একদিন রাত আনুমানিক ১২টা সাড়ে ১২টার দিকে, তখন উনি ক্ষেত পাহারা দিচ্ছিলেন। তখন অবশ্য স্যালো মেশিন চলছিল। তো উনি কি করেছেন, যে অনেকক্ষণ তো স্যালো মেশিন চলেছে, অনেক সময় ধরে চললে কিন্তু মেশিন গরম হয়ে যায়। উনি চিন্তা করলেন যে যাই, এখন মেশিনটা একটু বন্ধ করি, মেশিনটা ঠান্ডা হলে আবার স্টার্ট দিব। এই সুযোগে আমি একটু এই বোরিং ঘরের মধ্যে বিশ্রাম করে নিই। ওখানে চৌকি পাতা ছিল, ওখানে গিয়ে উনি বিশ্রাম নিচ্ছেন, স্যালো মেশিনটাও বন্ধ করে দিয়েছেন। তো এরকম বেশ কিছুক্ষণ হয়ে যায়। ওনার আবার এই সিগারেট খাওয়ার বদ অভ্যাস ছিল। তো ওনার কাছে মনে হলো যাই, বাইরে গিয়ে একটু সিগারেট খাই। স্যালো মেশিন ঘরের মধ্যে কেন সিগারেট খান নাই, কারণ হচ্ছে যে ওই জায়গায় জায়গায় যেই জ্বালানি তেলগুলো রয়েছে এগুলো ছিল। আবার জ্বালানি তেল যখন ওই মেশিনের মধ্যে ঢালতেন, সেই তেলগুলো তো আবার ওই বিভিন্ন জায়গায় গড়িয়ে ছিটিয়ে থাকে আর কি। তো উনি যে ম্যাচ ধরাবেন, সেই ম্যাচের কাঠি যদি ওরকম কোনো একটা জায়গায় পড়ে, সেখান থেকে তো স্পার্কিং হতে পারে, আগুন ধরে যেতে পারে, বা ওনার সিগারেটের যে ফিল্টার এইটা যদি কোথাও গিয়ে পড়ে, বা ছাই তার সাথে যদি আগুন থাকে, সেটা যদি আবার কোনো একটা জায়গায় গিয়ে পড়ে, তখন তো একটা দুর্ঘটনা ঘটবে। এই জন্য কিন্তু উনি ওই বোরিং ঘরের ভিতরে সিগারেট ধরান নাই। উনি সিগারেট নিয়ে বোরিং ঘরের বাইরে চলে গেছেন। তো বাইরে গিয়ে উনি সিগারেট খাচ্ছেন। হঠাৎ করে ওনার কাছে মনে হলো ধপাস ধপাস শব্দ হচ্ছে, আর ওই শব্দে মনে হচ্ছে মাটি হালকা করে কাঁপছে। উনি চিন্তা করেন কী ব্যাপার, এই শব্দ আসে কোত্থেকে। এই চিন্তা করে উনি আশেপাশে খেয়াল করছেন শব্দটা কোন দিক থেকে আসছে। তো হঠাৎ করে উনি একটা উৎস খুঁজে পান, যে মনে হচ্ছে ওই দিকটা থেকে শব্দটা আসছে। তো উনি ওই দিকটাতে তাকান। ওই সময় যে অনেক চাঁদের আলো ছিল বিষয়টা এরকম না, তবে ছিল, হালকা পাতলা ছিল। তাতেই উনি দেখতে পান যে দূর থেকে মনে হচ্ছে বিশাল বড় দানবীয় আকৃতির কিছু একটা লাফিয়ে লাফিয়ে ওই দিকটাতে আসছে। তো এটা দেখে তো উনি ভয় পেয়ে যান। উনি দ্রুত ওই বোরিং ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেন। ওই বোরিং ঘরের চতুর্দিকে ছিল পাটখড়ির বেড়া।
আর পাটখড়ির বেড়ার জায়গায় জায়গায় কিছুটা ফাঁকা থাকে। উনি বোরিং ঘরের ভিতরে ঢুকে ওখানে একটা ওই যে হলুদ বাল্ব জ্বালানো ছিল ওইটা আগে বন্ধ করছেন। বন্ধ করার পর উনি ওই বোরিং ঘরের ভেতরে অবস্থান করছেন, কারণ ভেতরে যে লাইট জ্বলছে এটা যদি ওই অবয়বটা বুঝতে পারে তাহলে তো বুঝে যাবে ভিতরে একজন লোক আছে। তবে বোরিং ঘরের বাইরে কিন্তু আর একটা হলুদ বাল্ব জ্বলছিল, ওটা কিন্তু ছিল, ওইটার বন্ধ করে না, কারণ ওটা তো আগে থেকেই জ্বলছিল। তো উনি তো ভেতরে ঘাপটি মেরে বসে আছেন যে কি হয়। তো উনি দেখতে পেলেন যে ওই অবয়বটা এরকম লাফিয়ে লাফিয়ে, ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে আসছে, এসে ওই বোরিং ঘর থেকে একটু দূরে থেমে গেল। উনি যতটুকু বুঝতে পারছিলেন মনে হচ্ছিল এটা দেখতে অনেকটা ব্যাঙের মতো, ঠিক ব্যাঙ না তবে ব্যাঙের মতো। আর এটার একটা পা, দুইটা হাত, হাতগুলো বডির তুলনায় অনেক ছোট, আর এটার উচ্চতা মোটামুটি 30-40 ফুট তো হবেই মাটি থেকে। একটা দানবীয় আকৃতি বলতে হবে। এটা যে আসলে কী প্রাণী এটা বুঝতে অসুবিধা হচ্ছিল, তবে অনেকটা ব্যাঙের মতো। এই প্রাণীটা কি করলো, ওখানে দাঁড়িয়ে ব্যাঙ যেভাবে ডাকে মনে হচ্ছে ওইভাবে ঘ্যাঙর ঘ্যাং করে কিছুটা শব্দ করলো। হঠাৎ করে একটা পানির আলোড়ন হওয়ার শব্দ উনি শুনতে পেলেন। ওই যে পাশে একটা পুকুর ছিল, মনে হচ্ছে ওই পুকুরে পানির আলোড়ন হচ্ছে। হলো কি, ওই পুকুরের ভেতর থেকে ওই একই রকমের একটা অবয়ব লাফিয়ে লাফিয়ে বের হয়ে আসলো। এই দুইটা অবয়ব একই রকম মুখোমুখি হলো, ওরকম ঘ্যাঙর ঘ্যাং করছে, মনে হচ্ছে এরা এইভাবে কথা বলছে। তারপর কি হলো, দুইজনের সাথে মনে হলো ঝগড়া শুরু হলো। আস্তে আস্তে মনে হলো এই ঘ্যাঙর ঘ্যাং শব্দটা একটু প্রকট হয়ে গেল। এরপর এই দুইটা মারামারি শুরু করে দিয়েছে। তো মারামারি করতে করতে একটা পর্যায়ে যেটা পুকুর থেকে উঠে আসছে মনে হচ্ছে সেটা হেরে যাচ্ছে, ওই জিনিসটা বা ওই অবয়বটা কি করলো, আবার পুকুরের মধ্যে লাফিয়ে লাফিয়ে চলে গেল। আর প্রথম দিকে যেই অবয়বটা ওই মাঠের ভেতর দিয়ে এসেছিল সে কিন্তু ওইখানেই দাঁড়িয়ে আছে। আর ওই যিনি পাহারা দিচ্ছিলেন উনি কিন্তু চুপটি করে পাটখড়ির বেড়ার একটু ফাঁকা দিয়ে সব জিনিস দেখছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই হলো কি, ওই পুকুরের ভেতর থেকে আরও একটা ব্যাঙের মতো অবয়ব, মানে আরও একটা বলতে প্রথমে যেটা গেছিলো সেটা তো আসেই, সে সাথে করে আর একটাকে নিয়ে আসছে। এই দুইটা উঠে আসছে। দুইটা উঠে আসার পর এই দুইটা মিলে ওই যে একটা যেটা দাঁড়িয়েছিল এর উপর আক্রমণ করেছে। তো আক্রমণ যখন করছে তখন কি হলো, ওই যে প্রথমে যেটা এসেছিল লাফিয়ে লাফিয়ে মাঠের ভিতর দিয়ে, ওই জিনিসটা পালিয়ে গেল, ওইভাবে লাফিয়ে লাফিয়ে চলে গেল। এরপর কি হলো, ওই দুইটা অবয়ব, এই অবয়ব দুটো লাফিয়ে লাফিয়ে আবার পানির ভিতরে চলে গেল। সব কিছু এখানেই শান্ত। এখন ওই ভাই চিন্তা করছেন এখন কি বের হব না হব না, যদি বের হই আবার যদি এগুলো আসে তখন তো আরেকটা বিপদে পড়ব। উনি চুপটি করে বসে আছেন। তো চুপটি করে বসে আছেন, বসে থাকার পর হঠাৎ করে মনে হলো আবার ধপাস ধপাস শব্দ হচ্ছে। মনে হচ্ছে ওই যে যেই দিকটা থেকে ওই ব্যাঙের মতো অবয়বটা আসছিল সেটা আবারও আসছে, তবে এবার মনে হচ্ছে ধপাস ধপাস শব্দ বেশি। তো উনি আবারও পাটখড়ির বেড়ার আর একটা অংশ, মানে বেড়া তো চতুর্দিকে আছে আর কি, আর একটা জায়গা বেড়া আছে যেখানে ওই স্যালো মেশিনের যেই পাইপটা, ওই পাইপটা বের হয়ে থাকে, ওই অংশটুকু কিছুটা কাটা থাকে আর কি। তো বেড়ার যেই পাশে উনি গিয়েছেন ওই পাশ থেকে শব্দটা হচ্ছিল, তো ওই পাশের বেড়াটা একটু ফাঁকা করে দেখার চেষ্টা করছেন। উনি দেখেন ব্যাঙের মতো এরকম দুটো অবয়ব লাফিয়ে লাফিয়ে আসছে, মানে আগে যেই অবয়বটা চলে গিয়েছিল সে সাথে করে আর একটাকে নিয়ে আসছে। তো ওরা লাফিয়ে লাফিয়ে ওই বোরিং ঘরের কাছাকাছি এসে দাঁড়ায় যেখানে ওই পুকুরটা আছে। তো দাঁড়ানোর পর মনে হলো 5-10 সেকেন্ড একটু দাঁড়ালো, এরপরে এই দুইটা করলো কি, ওই পানির ভিতরে চলে গেল, ওই যে পুকুরটা ওর ভিতরে চলে গেল। যাওয়ার সাথে সাথে মনে হলো পানির মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, পানির মধ্যে ব্যাপক মারামারি হচ্ছে, পানিতে উথাল পাথাল হচ্ছে, ওইখানে পানিতে শব্দও হচ্ছে। যদি পানির মধ্যে অনেক ভারী ভারী পাথর ফেলে দেওয়া হয় যেরকম ঝপাস ঝপাস শব্দ হয় ওরকম শব্দ হচ্ছে। তো এরকম কিছুক্ষণ হলো, এরপরে কি হলো, যেই দুইটা অবয়ব নেমে গিয়েছিল পানির মধ্যে ওই দুটা অবয়ব তাড়াতাড়ি করে আবার উপরে উঠে আসলো, আর যেই দুটা অবয়ব পানির ভেতরে ছিল এই দুটো উঠে আসলো। আর তৎক্ষণাৎ মনে হলো কোত্থেকে যেন ওদের আকৃতির থেকেও প্রায় 3 গুণ বড় ঠিক সেম টাইপের একটা অবয়ব লাফিয়ে লাফিয়ে কোত্থেকে যেন চলে আসছে।
যখনই চলে আসছে তখন ওই যে ওই ভাই উনি খেয়াল করছেন যে ওই অভাবটা চোখ গরম করে একবার এই দুইটার দিকে তাকায়, যেই দুইটা মাঠের ভিতর দিয়ে লাফায় লাফায় আসছিল, আর ওই দুটার দিকে তাকায় যেই দুইটা পানির ভেতর থেকে বের হয়ে আসছিল। তো দেখা গেল যে এই পাশে দুইটা, ওই পাশে দুইটা, এই চারটা অবয়বই মনে হলো যে এরা একটু মাথাটা নিচু করে, চোখ নিচু করে থাকলো কিছুক্ষণ। এরপরে মনে হলো যে ওই বিশাল দেহী অবয়বটা কিছু একটা শব্দ করলো, এরপর ওই দুটা অবয়বও লাফিয়ে লাফিয়ে চলে গেল, আর এরাও পানির ভিতরে চলে গেল। আর ওই অবয়বটা কোত্থেকে যেন আসছিল, সেও আবার কোথায় যেন হারিয়ে গেল। বোঝা গেল যে এ হচ্ছে রাজা গোছের কেউ বা সর্দার গোছের কেউ, এ যারা মারামারি করছে, এ খবর পেয়েছে, এসে মনে হলো এইগুলোকে শাসালো, আর এই কারণেই এরা আবার চলে গেল। তো উনি তো ওই ঘরের মধ্যে আছে চুপটি করে, ভয়ও পাচ্ছে খুব, আবার কী যে হচ্ছে এরা দেখারও চেষ্টা করছে। এরপর যেটা হলো সেটা হচ্ছে যে উনি তো ঘরের মধ্যে আছে, বেরোবেন কি বেরোবেন না, ভয়ও পাচ্ছেন, চিন্তা করছেন যে আল্লাহ রে, আমি যে এখানে আসি যদি টের পাই তাহলে তো শেষ। এর কিছুক্ষণ পর ঘটলো আর একটা ঘটনা। এই যে পুকুরের মধ্যে যে দুইটা অভাব নামছে, এই দুইটা আবার উঠে আসছে। উঠে এসে কি করছে, এই বোরিং ঘরের চতুর্দিকে লাফিয়ে লাফিয়ে ঘুরতে লাগলো। ঘরের ভিতরে যে আছে সে তো বুঝতে পারছে যে এই দুইটা কোনোভাবে টের পেয়েছে যে উনি এই পুরো সময়টা উনি এই ঘটনাগুলো দেখেছেন। তো চতুর্দিকে ঘুরছে, উনি চিন্তা করছেন আল্লাহ রে, এবার শেষ, এবার আমার আর বাঁচার উপায় নেই। কিছুক্ষণ পর মনে হলো অবয়বগুলো দূরে সরে যাচ্ছে। তো উনি আবার আগ্রহ নিয়ে বেড়ার ফাঁকা দিয়ে দেখার চেষ্টা করছেন। উনি দেখলেন যে ওই দুটো অবয়ব আবার লাফিয়ে লাফিয়ে পানির মধ্যে চলে গেল। এরপর একদম সব কিছু ঠান্ডা, আর কোনো সমস্যা নেই। তো উনি কোনো মতে তখন সাহস করে বোরিংঘর থেকে বের হয়ে দ্রুত চলে যান বাড়িতে। উনি তো পরবর্তীতে আর স্যালো মেশিন চালান নাই, চালালে তো আবার বুঝে যাবে যে এখানে সত্যি সত্যি মানুষ আসে। ওরা যে আসলে বুঝেছে কিনা ভিতরে মানুষ আসে, এটাও তো একটা কথা। মানুষ হয়তো বা আছে, ওরা তো নাও বুঝতে পারে, কিন্তু উনি যদি এখন স্যালো মেশিন স্টার্ট দেন তাহলে তো নিশ্চিত যে ভিতরে মানুষ আগেও ছিল এখনও আছে, তখন তো আরও বিপদ হবে। এই জন্য উনি আর স্যালো মেশিন চালান নাই, ওদেরকেও বুঝতে দেন নাই যে এখানে আসলে ওই সময় মানুষ ছিল বা এখনও আছে। উনি দ্রুত বাড়িতে চলে যান। তবে বাড়িতে যাওয়ার পথে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। পরের দিন সকালবেলা উনি এই ঘটনাটা খুলে বলেন যে আসলে কি হয়েছিল। তো সবাই পরে ওই দিকটাতে আসে, এসে দেখে যে আসলেই ওইখানে পায়ের ছাপ রয়েছে, অনেক বড় বড় পায়ের ছাপ, এবং এদের 3টা আঙ্গুল। বোঝাই যাচ্ছে যে এখানে অনেকগুলো পায়ের ছাপ রয়েছে, বড় বড় পায়ের ছাপ, কিন্তু আঙ্গুল 3টা। এটা কিন্তু ওখানে অনেকেই এই জিনিসটা দেখেছেন, যদিও ওই সময় শুকনো মাটি ছিল, ওখানে তো কাদা ছিল না যে খুব বেশি ছাপ হয়ে থাকবে, তবে যতটুকু ছাপ ছিল ওখানকার লোকজন সেটা দেখেছেন। এই ঘটনা ছড়িয়ে পড়ে চতুর্দিকে যে এরকম একটা ঘটনা ঘটেছিল, আর এটা হয়েছিল মাদারীপুরের কালকিনি উপজেলায়। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ রানা ভাইকে দারুণ একটি ভিন্ন ধর্মী ঘটনা শেয়ার করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি হাসান ভাইকে দারুণ একটি ঘটনা আপনি আপনার হর ওয়ার্ল্ডে শেয়ার করার জন্য পাঠিয়েছেন। চলুন আমরা চলে যাব মাসুদ রানা ভাইয়ের পাঠানো দ্বিতীয় ঘটনায়। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে আমি যখন ঘটনাটি রেকর্ড করতে বসেছি, এর কিছুক্ষণ আগেই ঘটে গিয়েছে এক মর্মান্তিক দুর্ঘটনা। উত্তরার মাইলস্টোন কলেজে আছড়ে পড়েছে একটি প্রশিক্ষণ বিমান। বিমানের পাইলট নিহত হয়েছেন, সেই সাথে মর্মান্তিকভাবে নিহত হয়েছেন মাইলস্টোন কলেজের টিচার্স এবং স্টুডেন্টস। কি মর্মান্তিক দৃশ্য! লাশগুলো কি বিভৎসভাবে পুড়ে গিয়েছে। আমাদের সন্তানেরাই এভাবে মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। বডির উপরের অংশ পুড়ে গিয়েছে, ছোটাছুটি করছে সাহায্যের আশায়। সেই ভিডিওগুলো আমরা দেখছি। এটা কি আসলেই দেখার মতো? আমরা কি এই ধরনের দৃশ্য বাংলাদেশে দেখে অভ্যস্ত? না, আমরা অভ্যস্ত নই। আল্লাহ আমাদেরকে যেন এই দৃশ্য আর কখনো না দেখান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।
ভবিষ্যতে যেন এরকম দুর্ঘটনা না হয়, এই জন্য সরকার যেন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেন, নীতিমালারও কিছু পরিবর্তন নিয়ে আসেন, আমরা সেই কামনা করব। যারা আহত হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই ধরনের বিপদ আপদ থেকেও হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আসলে এই মুহূর্তে ঘটনা রেকর্ড করার মানসিকতা নেই, তবুও যেহেতু এপিসোডটি শুরু করেছি, শেষ তো করতে হবে। এই কারণেই ঘটনা শুরু করছি। এই ঘটনার দুটি অংশ রয়েছে। একটা হচ্ছে মাসুদ রানার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, যেভাবে উনি ওই ঘটনাটির শিকার হয়েছিলেন। ঠিক শিকার বলবো না, ঘটনাটি উনি প্রত্যক্ষ করেছিলেন, জেনে শুনেই প্রত্যক্ষ করেছিলেন। আর পরের অংশ, যেখানে এক ভয়ঙ্কর ঘটনা উনি তুলে ধরেছেন। ঘটনাটি 2017 সাল থেকে শুরু হয়েছে। উনি আংশিক সংগ্রহ করেছেন, বিভিন্ন সময় কিছুটা কিছুটা শুনেছেন, সর্বশেষ 2025 সালে এসে ঘটনাটির পূর্ণাঙ্গতা পেয়েছে। তো চলুন ঘটনায় চলে যাই। এই মাসুদ রানা ভাইয়ের বাড়ি তো আমরা শুরুতেই বলেছি, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের গাবুরহাট গ্রামে, গাবুরহেলান গ্রামে। তো এই গাবুরহেলান গ্রামের পাশে আর একটা গ্রাম রয়েছে, তার নাম হচ্ছে মানাবাড়ি। এই মানাবাড়িতেই ওনার নানা বাড়ি। তো উনি তখন ক্লাস 7-এ পড়েন, 2017 সাল। ওনার হাতে একটা বাটন ফোন ছিল। তখন কিন্তু ওই সময় যে এই হরর শোগুলো হতো, বিশেষ করে ভূত এফএম, এগুলো উনি শুনতেন। তো মাঝে মাঝে তার কাছে মনে হতো জাদু শিখবেন উনি। কিছু কিছু কবিরাজকে উনি বলেছিলেনও। তো ওনার বয়স তো কম, তারা মজা নিত। এও বলতো, ছোটো মানুষ, সেগুলোর ভার কি নিতে পারবা তো না। তো যাই হোক, ওই মানাবাড়িতে কিছু দোকান রয়েছে। তো ওই দোকানগুলোতে টেলিভিশন ছিল, চা বানাতো, লোকজন বসে বসে টেলিভিশন দেখতো, চা খেত, বেচা কেনা ভালোই হতো। তো ওই রকম একটা দোকানেই বসেছিল আমিন নানা। এই আমিন নানা উনি একজন কবিরাজ, কবিরাজি করেন। এই আমিন নানা আবার এই মাসুদ রানার নানির চাচাতো ভাই হয়। তার বাড়িও মানাবাড়িতে। তো নানা তো কবিরাজি করেন। তো ওই সময় আবার ইলেকট্রিসিটি চলে যায়, টেলিভিশন বন্ধ হয়ে গেছে, মানুষজনও দোকান থেকে বের হয়ে গেছে। তখন নানাকে বলছেন, যাও নানা, আপনি নাকি জাদু জানেন, কই দেখান তো দেখি। তো এই কথা শুনে ওই নানা বলছেন যে, জাদু দেখবেন ভাইজান? তো আদর করে ভাইজান বলতেন আর কি, আর আপনি আপনি করে বলতেন। তো নানা কি করলেন, চুনের পাত্র থেকে আঙ্গুল দিয়ে একটু চুন নিলেন। তারপর ওনার বৃদ্ধা আঙ্গুলি আর শাহাদাত আঙ্গুলি, এই দুই আঙ্গুল দিয়ে চুন এরকম আঙ্গুল দিয়ে নাড়াচ্ছেন, মিক্স করছেন, এরকম করছেন বেশ কিছুক্ষণ। এরপর কি করলেন, এই মাসুদ রানা ভাইয়ের হাতের বৃদ্ধাঙ্গুলে সেই চুনগুলো লাগিয়ে দিলেন। চুনগুলোর রং তো সাদা হয়, কিন্তু উনি বারবার এই চুন নাড়ানোর কারণে এটার রং হারিয়ে যায়। মিষ্টির শিরা যেরকম হয়, অনেকটা ওই রকম হয়। তখন এই আমিন নানা বললেন, এটা খান ভাইজান, দেখেন তো কেমন লাগে। তখন এই মাসুদ রানা বলছেন যে, না আপনি কি আমাকে পাগল পেয়েছেন নাকি? এই চুন খাই আর আমার জিহ্বা পুড়ে যাক। তখন নানা বলছেন, আরে না না, এরকমটা হবে না, খান খান, খেলে বুঝবেন এই জিনিসটা কি। উনি তো কোনোভাবেই খাবেন না, তাকে তো চুনের কালারটাই তখন নাই। এটা যদি আবার ভয়ঙ্কর বিষাক্ত কিছু হয়ে যায়, এটা নিয়ে উনি ভয় পাচ্ছিলেন আর কি। তারপরও কি মনে করে যখনই ওই আঙ্গুলটা ওনার জিহ্বার উপর একটু দিয়েছেন, উনি ফিল করলেন, আরে এটা তো অনেক মিষ্টি, সত্যি অনেক মিষ্টি। ওই আঙ্গুলটা বুকে নিয়ে উনি বারবার সেই মিষ্টির স্বাদটা নিচ্ছেন। এরপর নানাও বেরিয়ে গেলেন কোনো এক কাজে। উনি তো আঙ্গুল থেকে স্বাদ নিয়েই যাচ্ছেন। এমনকি বাড়িতে আসার পরও মুখের ভিতরে আঙ্গুল ঢুকায় রাখছেন। একটা পর্যায়ে ভাবলেন, যাক অনেক হয়েছে, এবার হাতটা ধুয়ে ফেলি। হাত ধোয়ার পর আবার আঙ্গুল নিয়ে যখন মুখে দিয়েছেন, তখন দেখা গেল, আরে আগে যেরকম মিশে ছিল এখন ওরকমই আছে, অথচ ওখানে চুন টুন নাই, হাত তো ধোয়া হয়ে গেছে। এরপর সাবান দিয়ে হাত ধুইছেন, হাত ধোয়া শেষ করে আঙ্গুল মুখে নিয়ে দেখা গেল আগের মতোই আছে, আঙ্গুল থেকে মিষ্টি বের হচ্ছে। সকাল থেকে বিকেল হয়ে যায়, পার হয়ে গেল একটা দিন, এই মিষ্টি ভাব আর যায় না। একটা পর্যায়ে বিরক্ত হয়ে ওই নানার বাড়িতে গিয়ে বললেন, যাও নানা, এ কী করলা, এটা ঠিক করে দাও। তখন নানা হাসতে হাসতে বলল, যান ভাই যান, গাছের সাথে গিয়ে আঙ্গুলটা একটু ঘষা দেন। তো মাসুদ রানা সেটাই করলেন। এরপর
ওই আঙ্গুলটা মুখে নিয়ে দেখলেন, আরে আঙ্গুল স্বাভাবিক হয়ে গেছে, আর এই মিষ্টি ভাবটা নাই। তো নানার এই অদ্ভুত ক্ষমতা দেখে উনি তো অবাক। তো ওই দিন সন্ধ্যাবেলা ওই নানাকে বললেন, নানা আমি তোমার মতো জাদু শিখতে চাই। তো নানা হেসে বললেন, আচ্ছা শেখাবো, তার আগে আমার শিষ্য হতে হবে। মাসুদ রানা তো রাজি হয়ে গেছেন। এরপর নানা যেখানে যেতেন মাসুদ রানাকে নিয়ে যেতেন। তো মাসুদ রানা কী করতো, সাইকেল চালিয়ে নানাকে পেছনে বসিয়ে সেখানে নিয়ে যেত। তো নানার যেই রুগীগুলো থাকতো, বিভিন্ন জায়গায় রুগী থাকতো, সেখানে সাইকেল নিয়ে নানাকে পেছনে বসে নিয়ে যেত এই মাসুদ রানা। তো একবার এক রুগী দেখতে গেছিল বাসরা বাজারের হিন্দু পাড়ায়, মানে ওইখানের একটা এলাকা আর কি। ওই মেয়েটাকে নাকি জিনে ধরেছে। তো নানা সেই বাড়িতে গেছেন, মেয়েটিকে কিছুক্ষণ দেখেন। তখন নানা মেয়েটিকে সাইডে নিয়ে কিছু কথা বলেন। তারপর বাড়ির কর্তার কাছে বেশ মোটা অঙ্কের টাকা নেন, 4-5 হাজার টাকার মতো। তো গ্রামীণ পরিবেশে কোনো কবিরাজ 100-200 টাকা না নিয়ে 4-5 হাজার টাকা নেওয়া মানে কিন্তু অনেক টাকা। তো নানা এই টাকাটা নেন। মাসুদ রানা দেখলেন যে আরে কবিরাজি করে এত টাকা পাওয়া যায়, মাসুদ রানা তো অবাক। তো নানা আর মাসুদ রানা যখন বাড়িতে ফেরত আসতে শুরু করলেন, তখন নানা নিজে থেকে বলতেছেন, ভাইজান জানেন ওই মেয়েটাকে কিন্তু জিনে আসর করে নাই। মূলত ওই মেয়েটা একটা ছেলেকে পছন্দ করে, পরিবার থেকে মেয়ের বিয়ে দিয়ে দেবে অন্য ছেলের সাথে। এই জন্যই ওই মেয়েটা জিনে ধরার নাটক করছে, যাতে করে যেই ছেলের সাথে বিয়ে দেওয়ার কথা হচ্ছে সেই পরিবার জানে যে মেয়েটাকে জিনে ধরছে, বিয়েটা ভেঙে যায়। তখন নানা ওই মেয়েটাকে সাইডে নিয়ে ওই কিছু কথা বলছিলেন। নানা বলছিলেন যে আমি জানি তোমার ভিতরে কিন্তু জিনটিন নাই, তুমি একটা ছেলেকে পছন্দ করো। তো নানা নাকি ওই ছেলেটার নামও বলে দিয়েছিলেন। তো মেয়েটা তো অবাক। মেয়েটা বলছে, আপনি কী করে জানলেন এই ছেলের নাম? নানা বলল যে শোনো মা, আমি তোমার যে কথা বলি মনোযোগ দিয়ে শোনো, ওই ছেলেটা ভালো না। তুমি ছাড়াও আরও বেশ কয়েকটা মেয়ের জীবন নষ্ট করছে এই ছেলে। এই ছেলেটা ভালো না, তোমার জন্য এটা ভালো হবে না। তোমার পরিবার যেই ছেলের সাথে বিয়ে ঠিক করেছে, তুমি এটাতে রাজি হয়ে যাও, এটাতেই তোমার জন্য ভালো হবে। এটা ওই মেয়েটাকে বললেন। আর তখন মাসুদ রানা বললেন যে তাহলে আরও কিছু তদবির দিলেন। বললেন যে ওই এমনি দিছি আর কি, ওগুলোতে কোনো কাজ হবে না, আর এগুলো না দিলে কি ওরা টাকা দিত? আর মেয়েটা দেখলো যে সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, মেয়ের আচরণ স্বাভাবিক। আসলে মেয়েটা বুঝতে পারে, সে ওই নাটক বাদ দিয়ে দেয়, তাহলে তো সে স্বাভাবিক হয়ে যাবে। তো ওই দিনের মতো তো মাসুদ রানা বাড়িতে চলে আসে। এরপর এক হিন্দু ধর্মাবলম্বী পরিবারের একটা রুগী দেখতে যাওয়া হয় আর কি। তো ওই দিন নানা মাসুদ রানাকে একটু আড়াল করে রেখে কথা বলছিলেন, যাতে মাসুদ রানা কোনো কিছু না শোনে। তো নানা কথা শেষ করে যখন মাসুদ রানার কাছে আসছে, মানে চলে যাবে সাইকেল নিয়ে, তখন ওই বাড়ির এক মহিলা নানাকে উদ্দেশ্য করে জোরে করে বলতেছে, বাঁচতে যেন না পারে এমন কন্নি করবেন। কন্নি মানে হচ্ছে বান, ওখানে বানকে কন্নি বলে। তো বাড়িতে চলে আসতেছেন। তো মাসুদ রানা বলতেছেন যে ও না, তুমি তো খালি সাথে নিয়ে ঘোরাও, আমাকে দিয়ে ব্যাগার খাটাচ্ছ। আমি সাইকেল চালাচ্ছি, তুমি সাইকেলের পিছনে বসে থাকো। সাইকেল চালাতে বুঝি কষ্ট হয় না? তোমাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছি, গ্রামের মেঠোপথ দিয়ে সাইকেল চালাতে তো কষ্ট হয়। তুমি তো আমার কাছে কিছু বলো না, কিছুই মানে শেখাও না, খালি আমাকে দিয়ে ব্যাগার খাটাচ্ছ, আমাকে কিছু শেখাও। তখন নানা বলেন যে আচ্ছা ভাইজান, আপনার যখন এতই তাল, মানে এতই ইচ্ছা, আজকে 7টার সময়, অর্থাৎ সন্ধ্যা 7টার সময় আমার বাসায় আসেন। তো যাই হোক, মাসুদ রানা তো সন্ধ্যা 7টায় যাবেন, তখন হয়তো কিছু শিখবেন। মাসুদ রানা ভাবছেন এই আর এমন কী কাজ। তো নানার বাসায় যেতে, এই মাসুদ রানা যেখানে থাকে আর কি, এই বাসা, সেখানে যেতে মাত্র 2 মিনিট লাগে। পায়ে হেঁটেও যাওয়া যায়, তো সাইকেল নিয়েও যাওয়া যায়। মাসুদ রানা সাইকেল চালায়, সাইকেল নিয়ে আসা যাওয়া করে বেশি আর কি, বাইসাইকেল। তো মাসুদ রানা রাজি হয়ে যায়। মাসুদ রানা ওই বয়সেই কিন্তু ধূরপানটা ধরে ফেলেছিল আর কি, তবে সবসময় খেত নয়, বন্ধুদের সাথে যখন আড্ডা দিত তখন একটু খেত আর কি। তো বাসা থেকে বের হওয়ার সময় একটা সিগারেট সাথে নিয়ে গেছে। বলা তো যায় না কখন থেকে কি হয়ে যায়, কারণ নানা কিছু শিখাবেন, তখন যদি জিনেরা চলে আসে তো ঝামেলা হয়। এই বুদ্ধি করে একটা সিগারেট নিয়েছে, একটা ম্যাচ নিয়েছে। তো 7টার দিকে নানার বাড়িতে গিয়েছেন, গিয়ে দেখা গেল যে নানি রান্না করছে। তখন নানির কাছে গিয়ে বলল, নানি কী রান্না করেন? তো নানি তখন বললেন, খেলেই তো বুঝতে পারবা রে ভাই, তোমার নানাকে বিয়ে করাই হয়েছে ভুল। মাসুদ রানা ভাবছেন যে মজা করে কথা বলতেছেন। তো নানা যেন কোত্থেকে এলো, এসে মাসুদ রানাকে ঘরে নিয়ে গল্প করতে শুরু করলেন। তো একটা পর্যায়ে নানাকে মাসুদ রানা জিজ্ঞেস করলেন
যে আছে না মক্কেল জিন কি, বিভিন্ন ভয়ের গল্পে মক্কেল জিনের কথা শুনেছি। তখন নানা বললেন, মক্কেল জিন হাজির করা তো বিশাল এক ঝামেলা, আর এই ঝামেলা অন্য অন্য ঝামেলার মতো না। কারণ এই মক্কেল জিনেরা খুব সাংঘাতিক প্রকৃতির, ভীতু হয়। যখনই দেখে বিপদ অন্য জিনেরা এসে পড়েছে, ওই জিনের উপর কোনো একটা সমস্যা হইতে পারে, সাথে সাথে কবিরাজকে ফেলেই সে পালায়। কই যে পালায় যায় এটাকে আর খুঁজে পাওয়া যায় না। কবিরাজ মরুক আর বাসুক, এই মক্কেল জিনের দেখার সময় নেই। ওর বিপদ দেখলেই স্বার্থপরের মতো চট করে কেটে পড়বে। এরপর কবিরাজ তো বেধরক মারধর খায়, এমনকি মারাও যায় অন্য জিনের হাতে। এই জন্য এই মক্কেল জিন কেউ হাজির করতে চায় না, কারণ এদেরকে দিয়ে কাজের থেকে বিপদই হয় বেশি, কারণ এরা পালায়। এরপর মাসুদ নানাকে জিজ্ঞেস করেন যে আপনি কবিরাজি কিভাবে শিখলেন। তো মাসুদ রানা এই কবিরাজের গুরুর বিষয়টা নিয়ে কথা বলা শুরু করেন। তবে এই অংশটা আমরা একটু পরে আসছি। তো মাসুদ রানা যখন গল্প টল্প শুনে চলে আসবেন, তখন মাসুদ রানাকে কবিরাজ বলেছিলেন যে ভাইজান, আপনি তো যাচ্ছেন বাসায়, যদি বাসা পর্যন্ত ঠিকঠাক মতো যাইতে পারেন তাহলে কিছু শিখাবো। তখন মাসুদ রানা বলছে, আরে বাসা পর্যন্ত যাইতে কি আর সমস্যা, 2 মিনিটের পথ, আর আসছি, কোনো সমস্যা হয় নাই, যাওয়ার সময় কোনো সমস্যা হবে না। তখন মাসুদ রানা ওই বাসা থেকে রওনা দিলেন। নানাও মুচকি মুচকি হাসছেন। তো মাসুদ রানা যখন রওনা দিয়েছেন, ঘন্টাখানেক পার হয়ে গেছে আর কি, হাঁটছে, হাতে মোবাইল আছে, মোবাইলের যে ফ্ল্যাশ লাইট সেটাও জ্বালানো আছে, হাঁটতে হাঁটতে বাসার মোটামুটি কাছাকাছি চলে আসছে। এমন একটা জায়গায় এসে হঠাৎ করে মনে হলো নিকষ অন্ধকার মাসুদ রানাকে ঘিরে ধরেছে। এমন অন্ধকার, এই ফ্ল্যাশ লাইটের আলো দূরে যাচ্ছে না, অথচ এমন অন্ধকার হওয়ার কথা নয়, একটু আগেও এত অন্ধকার ছিল না, তার চোখে কোনো আলোই দেখা যাচ্ছে না, এমন একটা অবস্থা। এখন মাসুদ রানা চিন্তা করলেন যে সর্বনাশ, এখন কি করি, এখন তো একটা বিপদ। কারণ নানার বাড়িটি গ্রামের শেষ মাথায়, গেট থেকে বের হলে একটা মানুষ সাইকেল নিয়ে অথবা এমনিতেও হেঁটে যেতে পারবে এমন একটা রাস্তা। তো ধরা যাক যে মাসুদ রানা একটা রাস্তায় আছে, হাতের পশ্চিম দিকে নানাদের গেট, পূর্ব দিকে ফসলের জমি, উত্তরে 25 কদম হাঁটলে একটা বিশাল পুকুর পাড়েই 4 রাস্তার একটা মোড় রয়েছে। পূর্ব দিকের রাস্তা দিয়ে গেলে ফসলের মাঠ রয়েছে, উত্তর দিক দিয়ে গেলে 200 বা 300 হাত দূরে গেলেই একটা মেইন রাস্তা, আর পশ্চিম দিকে গেলে এই মাসুদ রানার বাড়ি যাওয়ার রাস্তা, মূল মানে ওনার নানি বাড়ি আর কি, মাসুদ রানার নানি বাড়ি। তো উনি যেই পুকুর ঘাটে আসছে, পশ্চিম দিকের রাস্তায় ঢুকছে, তখনই হাতের ডান দিকে যে বাঁশবাগানটা রয়েছে, কেন জানি বাঁশবাগানটা দেখে ভয় পাইছে, এমনিতে কিন্তু ভয় পাওয়ার কথা না, এমনিতে অনেক সময় তো আসছেন আর কি। আর ওনার বাম দিকে ছিল নানার বাড়ি, আর নানার বাড়ি থেকে মোটামুটি 30 হাত দূরে উনি তখন আছেন। এখান থেকেই মূলত একটা জঙ্গলের মতো জায়গা রয়েছে, ছোট একটা জঙ্গলের মতো জায়গা রয়েছে। ওই সময় উনি কী করেছিলেন, একটা সিগারেট ধরিয়েছেন, যখন একটু ভয়টয় আর কি পাচ্ছেন আর কি। উনি তো বুঝতে পেরেছিলেন যে নানা কিছু একটা করবেন, যেহেতু বলছেন যে বাড়ি পর্যন্ত গেলে কিছু একটা শেখাবে। তো এই জন্য যখন দেখা গেল যে এই জায়গাতে আসছেন, তখনই সিগারেটটা ধরিয়েছেন আর কি। হঠাৎ করেই এরকম অন্ধকার চতুর্দিকে শুরু হয়ে যায়, আর মনে হচ্ছে যে মোবাইলের ফ্ল্যাশ লাইট কাজ করছে না, অথচ ফ্ল্যাশ লাইট জ্বালানো। উনি তো ভয়ে ভয়ে হাঁটা শুরু করেছেন। হঠাৎ করে কি হয়, উপর থেকে ঝুরঝুর করে শুকনো মাটি ওনার গায়ের উপর পড়ছে। বুঝতে পারলেন যে কোনো একটা সমস্যা হচ্ছে বা হতে যাচ্ছে। উনি তো ভয়ে ভয়ে হাঁটা শুরু করেছেন, আর মনে মনে ভাবছেন যে আল্লাহ বাঁচাও, কোনো মতে বাড়ি পর্যন্ত যাই। তো এরকম চিন্তা করতে করতে উনি তো আগাচ্ছেন, আর ওই অন্ধকারটাও কিন্তু ওরকমই আছে, কোনো মতে আর কি পথ চলছেন, মনে হচ্ছে চোখে উনি কিছুই দেখছেন না। তো উনি তো হাঁটছেন, কিন্তু কোন দিক দিয়ে যে হাঁটছেন উনি টের পাচ্ছেন না। অনেকক্ষণ হাঁটছে, তো হাঁটছেই, হেঁটে হেঁটে কোন দিকে যায়, ডানে যায়, বায়ে যায়, না পিছনে যায়, না উল্টো পথে যায়, না কি হয় উনি কিছু বুঝতে পারছেন। এভাবে অনেকক্ষণ ধরে হাঁটছেন, পথ আর শেষ হয় না, রাস্তার খুঁজে পান না। বাড়িতে তো বিভিন্ন জায়গায় লাইট আছে, লাইটও তো তার চোখে পড়ে না। মোবাইলের ফ্ল্যাশ লাইটের দিয়েও ওই রাস্তার মাটিটাও চোখে আসে না। তাহলে কোন দিকে যাবেন?
অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে তখন উনি ভয় পেয়ে যান। একটা পর্যায়ে কি হয়, মনে হলো কোনো কিছুর সাথে ধাক্কা খায়, এরপর ভয়ে গুটিসুটি হয়ে বসে পড়েন আর চিৎকার করে বলতে থাকেন, আমি ভয় পাইছি, আমাকে আর কেউ ভয় দেখায়েন না। নানা গিয়ে বলেন যে আমি হেরে গেছি, আপনি চলে যান, আমাকে আর ভয় দেখায়েন না। এইভাবে মাথা নিচু করে চুপটি করে বসে আছেন আর এই কথা বলছেন। আর সাহস হচ্ছিল না সামনের দিকে তাকানোর, মনে হচ্ছে যে এখনই সামনে ভয়ঙ্কর কিছু একটা এসে হাজির হবে। আর মাসুদ রানা এটাও বুঝতে পেরেছিলেন যে নানা নিশ্চিত কোনো একটা জিনকে পাঠিয়েছে আর সেই এই কাজটা করছে। কিছুক্ষণ পর মাথাটা উঁচু করে দেখেন, আরে সব কিছু স্বাভাবিক, ওই যে দূরে বাড়ির লাইট দেখা যাচ্ছে। আর ধাক্কা কোনো কিছুর সাথে খেয়েছেন, ওখানে তো কোনো কিছুই নাই ধাক্কা খাওয়ার মতো। আর এই যে পথ ধরে হাঁটছেন, হাঁটতে হাঁটতে সেই পুকুরের ওখানেই উনি আসেন, তাহলে এতক্ষণ কোথা দিয়ে হাঁটলাম? উনি তো একদলে বাসায় চলে গেছেন। পরের দিন নানার সাথে যখন দেখা, তখন নানা মাসুদ রানাকে দেখে বলে যে এই তোর সাহস, 1 মিনিটেই তুই এই খেলা থেকে আউট হয়ে গেলি, আমি তো ভাবতেই পারি নাই। তখন নানা বলেন যে তুই যখন বাসা থেকে বের হয়েছিস তখন একটা জিনকে আমি বলি যে আমার নাতি হয়, বেশি ভয়টয় দেখাস না। তো ওইখানে একটা গাছ ছিল, সেই গাছটা হলো চাগুয়ার গাছ বলে ওনারা, ওই চাগুয়ার গাছে ওই জিনটা থাকতো। তো ওই জিনটা নাকি ভয় দেখায়, দেখানোর পর আবার এসে বলে যে আপনার নাতি তো ভয় পাইছে, আরেকটু ভয় কি দেখাবো? তখন আবার নানা বলছে, না বাচ্চা মানুষ, ও বাড়িতে যাইতে দে, ভয়টয় দেখাস না, তুই তোর কাছে চলে যা। তা এরপর তো ওই জিনটা নানার কাছ থেকে পরামর্শ নেওয়ার পর মূলত ওইখান থেকে চলে যায়। মাসুদ রানার কথা শুনে যে চলে গেছে বিষয়টা এরকম না। তো যাই হোক, এটাই হল ওই ঘটনাটা, যেই অংশটা মাসুদ রানা ওই নানার কাছ থেকে একটা অভিজ্ঞতা অর্জন করেছেন। এবার আসি নানার বিষয়টাতে। নানা কিভাবে জাদু শিখলেন? ওই যে মাসুদ রানা যখন ওই বাড়িতে বসেছিলেন তখন নানা ওনার একটা অভিজ্ঞতা শেয়ার করেন। চলুন সেই অভিজ্ঞতাটা এখন আমরা শুনি। এটাই এই ঘটনার দ্বিতীয় অংশ। নানা মাসুদ রানাকে তার গুরুর নাম বলেননি। এরপর উনি ওনার কবিরাজি জীবনের গল্প করা শুরু করলেন। তার গুরু তাকে শুরুতে বলেছিলেন 40 দিন রসুন, পেঁয়াজ, আদা এগুলো খাওয়া যাবে না, আর 40 দিন একা একটি বাড়িতে থাকতে হবে। নানার বাবা মা অনেক আগেই ইন্তেকাল করেছেন, তো তার বাড়িটা ফাঁকাই ছিল। তো নানা গুরুর কথা মতন 40 দিন কাজ শুরু করলেন। 40 দিন পার হওয়ার পর গুরু তাকে ভালো মতো বলল যে আমিন, তুমি পেঁয়াজ রসুন খেয়েছো কিনা তার প্রমাণ আজকে হবে। সেই গুরু তাকে তার বাড়িতে ডাকে। রাত যখন গভীর হয় তার গুরু তাকে বলে, বিদ্যানন্দে যে শ্মশানটা আছে ওখানে একটা লাশ পোড়ানো হয়েছে আজকে, তুমি ওখানে যাবা, গিয়ে ওই লাশের ছায়ের কলস যেটা আছে ওটা নিয়ে আসবা। এই হলো তোমার প্রথম কাজ, ভয় পাবা না, যদি করতে পারো তাহলে এই কাজে আগাবা, না হলে তোমার কবিরাজি শিক্ষা এখানেই শেষ। তারপর নানা একাই বেরিয়ে গেলেন বিদ্যানন্দের সেই শ্মশানের উদ্দেশ্যে। তখন শ্মশান ছিল নদীর পাড়ে, চরের মধ্যে আর কি। তো নানা যান সেখানে। ওখানে যাওয়ার আগে তো চিন্তা করেছিলেন যে ভয়ঙ্কর কিছু একটা হবে, কিন্তু অনায়াসেই সেখানে যান, ওই ছায়ের কলসটা আনেন, পেছন থেকে কেউ তাকে ডাকেও নাই, ভয়ঙ্কর কোনো কিছুই হয় নাই, কেউ তার পরিচিত জনের কণ্ঠ নকল করেও ডাকে নাই, প্রতিমধ্যে কোনো কিছুই হয় নাই, এমনকি একটা কুকুর বিড়ালের সাক্ষাৎও উনি পান নাই, একদম দিব্যি উনি চলে আসেন, এনে গুরুকে দিয়েছেন। তো নানা তারপর বাড়িতে চলে আসেন আর ভাবতে থাকেন, আরে এত সহজ কাজ, শ্মশানে গেলাম কিছুই হইল না, কিছুই দেখলাম না, তো সহজ কাজই তো, দূর কবিরাজি শেখে কোনো ব্যাপারই না। এইভাবে কেটে যায় 3-4 দিন। ওনার গুরু ওনাকে আবার ডাক দেন, বলে যে বিকালে তার বাড়িতে যেতে হবে। তো নানা তার বাড়িতে গেছেন। নানাকে এবার একটা ভয়ঙ্কর কাজ দেন তার গুরু। নানাকে একটা লোকের কথা বলেন যে ওনার বাবা মারা গেছেন গতকাল, তো সে কবিরাজি করতো, তো তার বাবার কবরটা খুঁড়ে কাফনের কিছুটা অংশ নিয়ে আসতে হবে। আর কাফনের কোন অংশটা আনতে হবে? কাফনের কাপড়ের বুকের উপর যে অংশটা থাকে ওইটা আনতে হবে। আর যিনি মারা গেছেন বললাম তো, তিনি কিন্তু কবিরাজি করতেন। তো যাই হোক, গুরু বলে দিয়েছিলেন এবারের কাজটা কিন্তু এত সহজ নয়, খুব ভয়ানক, তাই এই তেলটা গায়ে মেখে নাও, এটা মাখলে তেমন কোনো সমস্যা হবে না।
এই বলে উনি একটা তেল দিয়েছিলেন, সেটা নানাকে মাখতে বলেছিলেন। নানা চিন্তা করছেন, আরে আগের বার শ্মশানে গেলাম, কত ইজিলি কাজটা করে ফেললাম, এবারের কাজটাও তো সহজই হবে। তো ওই লোককে কোথায় দাফন করেছে সেটা জেনে নিয়ে তারপর এটা একবার ওই জায়গাতে গিয়ে ফিক্সড করছেন যে ঠিক কোন কবরটা, তা না হলে রাতের বেলা গিয়ে যদি কবর খোঁজাখুঁজি শুরু করতে হয়, এই সময়ের মধ্যে যদি কোনো লোকজন চলে আসে তা তো ঝামেলা। এই জন্য উনি আগেই এটা ফিক্সড করে ফেলছিলেন। তারপর উনি রাত আনুমানিক 1টার মতো হবে, ওই সময় উনি ওনার জিনিসপত্র নিয়ে বেরিয়ে যান। ঠিকঠাক মতো কবরের কাছে পৌঁছেও যান, যাওয়ার পথেও তার সাথে কোনো সমস্যা হয় নাই। তবে কবরের কাছে গিয়ে উনি চিন্তা করেন যে আচ্ছা, কাজটাকে আমি ঠিক করছি। অনেক প্রশ্ন তার মনে চলতে থাকে। একটা পর্যায়ে নানা সব চিন্তা বাদ দিয়ে কোপ দিতে থাকেন মাটিতে। চারদিকে কিন্তু শুনশান নীরবতা। নানা এক মনে কাজ করছেন। নানা টের পান যে এবার কবরের বাঁশগুলো বেরিয়ে গেছে, অর্থাৎ চাটাইটা উনি সরিয়েছেন, এরপর বাঁশ বেরিয়ে গেছে। স্বাভাবিকভাবে আমাদের এখানে বিশেষ করে বাংলাদেশে যেভাবে কবর দেওয়া হয় আর কি, তো নানা বাঁশগুলো যখন একটার পর একটা সরাচ্ছেন, লাশের দিকে উনি তাকান। উনি তো সাথে একটা আলো নিয়ে গিয়েছিলেন, তবে আলোটা উনি পরে জ্বালিয়েছেন। আলো যদি নিয়ে হাঁটতে থাকেন, তারপর কবরস্থানে যদি একটা আলো থাকে, অনেক দূর থেকেও তো টের পাওয়া যায় ওখানে কোনো আলো আছে। এই জন্য উনি আলোটা কিন্তু জ্বালান নাই, একটা পর্যায়ে এসে জ্বালিয়েছেন। আর এমনভাবে আলোটা চতুর্দিকে ঘিরে রেখেছেন যাতে অনেক দূর থেকে টের না পাওয়া যায়। যতটুকু আলো হয় ওইটা দিয়ে ওনার কাজ চলে, এমনভাবে আর কি। তো নানা যখন বাঁশগুলো সরিয়েছেন, লাশটা দেখেন, লাশটার দিকে তাকিয়ে ওনার বেশ ভয় করে আর কি। তারপরও ভয়ে ভয়ে উনি কবরে নেমেছেন। এরপর নানা বুকের দিকের কাপড়ের অনেকটা অংশ কেটে ফেলেছেন। তখন পর্যন্ত কিন্তু কোনো সমস্যা নাই। উনি এরপর উঠবেন উপরে, হঠাৎ করে কোথার থেকে যেন একদল শেয়াল এসে কবরের উপর জড়ো হয়েছে, আর এগুলো গোংরাতে থাকে। মনে হচ্ছে এখনই লাফ দিয়ে কবরের ভিতরে ঢুকে যাবে। নানার তো কাজ শেষ, এখন উনি উপরে উঠবেন কিভাবে? অনেকগুলো শেয়াল চতুর্দিকে দাঁড়িয়ে আছে তো এই কবরটাকে ঘিরে। তো উনি ওগুলোকে ভয় দেখাচ্ছেন যে হুস হুস করে শব্দ করছেন দেখে ওগুলো চলে যায়, কিন্তু না, ওগুলো যাচ্ছে না। নানা যে চিন্তাটা করেছেন সেটা হচ্ছে যে এমনিতেই তো নতুন কবরের আশেপাশে শেয়াল ঘুরঘুর করে, সুযোগ পেলেই কবর খোঁড়ে, লাশগুলো তোলে, সেগুলো খাওয়ার চেষ্টা করে। তো এই জন্যই মনে হয় এগুলো এসেছে, যখনই দেখেছে যে কবরটা খোঁড়া, এই জন্য এগুলো এসে হাজির হয়েছে। এটাকেও উনি স্বাভাবিকভাবে নিয়েছেন। তো উনি তো এগুলোকে তাড়াতে পারছেন না। বেশ কিছুক্ষণ উনি কবরের ভিতরে দাঁড়িয়ে আছেন আর এগুলোকে তাড়ানোর চেষ্টা করছেন। একটা পর্যায়ে বিরক্ত হয়ে উনি ওই লাশের পায়ের কাছে বসে পড়েন যে কখন এগুলো বিদায় হয়। তখনও কিন্তু শিয়ালগুলো কবর উপরে ঘোরাঘুরি করছে। নানা ভয়ে লাশের দিকে তাকাতেও পারছেন না। তো নানা কবরে বসে আছেন তো আছেনই। হঠাৎ করে কোনো এক অজানা কারণে নানার কিঞ্চিত তন্দ্রাচ্ছন্ন ভাব চলে আসে। তার ঘুম আসবে আসবে ভাব, মানে এমন একটা অবস্থা। অনেক সময় আমাদের চোখ বন্ধ হয়ে যায় না, যে তারপর আমরা চোখ খোলা রাখার চেষ্টা করি কিন্তু পাই না, চোখ বন্ধ হয়ে যায়, এরকম একটা অবস্থা আর কি। তো হঠাৎ করে মনে হলো ওই উপরে যে শিয়ালগুলো ছিল, এই শিয়ালগুলো চিৎকার শুরু করলো এবং চিৎকার করে এদিক ওদিক দৌড় শুরু করলো। মনে হচ্ছে কোনো কিছু একটা দেখেছে, দেখেই ভয়ে এগুলো দৌড় শুরু করেছে। নানা চিন্তা করলেন কী ব্যাপার, এগুলো হঠাৎ করে দৌড়ে চলে গেল কেন? কেউ কি আসছে এখানে? অনেকক্ষণ ধরে তো হুস হুস করে এগুলোকে তারা তো গেল না। তো উনি চিন্তা করলেন দেখি উপর দিকে কেউ আসছে নাকি। এই চিন্তা করে যখন উনি একটু দাঁড়াবেন, হঠাৎ করে চোখ পড়ল সামনের দিকে। এবার তিনি যেটা দেখতে পেলেন সেটা ছিল খুবই ভয়ঙ্কর। নানা দেখতে পেলেন ওই লাশটা এখন আর শোয়ানো না, লাশটা ওই কবরে এই মাটির সাথে হেলান দিয়ে হাঁটু মুড়ে বসে আছে আর তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে নানা ভয়ে ওই অবস্থায় কবর থেকে কোনো মতে উঠে দৌড় শুরু করেছেন। তো নানা কবর থেকে 100 হাত দূরে গিয়ে মনে পড়ছে, হায় হায় রে, যে কাপড়টা কাটলাম, যেটার জন্য এত কষ্ট, ওইটাই তো আনা হয় না, ওইটাই তো কবরের ভিতরে পড়ে আছে। তো নানা মনে মনে নিজেকে গালি দিতে থাকলেন যে একটা কাজ হইল। নানা ভয়ে ভয়ে আবার কবরের কাছে গেলেন। কবরের ভিতর তাকানোর সাহস পাচ্ছেন না, তারপরও
তাকাতে তো হবেই, নামতেও হবে। তো উনি যখন তাকিয়েছেন উনি দেখতে পান যে আরে লাশটা তো এবার ঠিকঠাক মতো শোয়ানো, ঠিক আগে যেরকম ছিল। আগের বার কি তার দৃষ্টিভ্রম হলো নাকি? তো উনি কবরের ভিতরে নামার চেষ্টা প্রথমে করেন নাই। উনি কি করেছেন, আর একটা বাঁশ দিয়ে, যেই বাঁশটা ওই যে কবরের উপর আড়াআড়িভাবে ছিল, ওরকম একটা বাঁশ দিয়ে কবরের ভিতর নামিয়ে ওই কাপড়ের অংশটা তোলার চেষ্টা করছিলেন। উনি অনেকক্ষণ চেষ্টা করছেন, কাজ হচ্ছে না, কিছুতেই উঠাতে পারছেন না, বারবার সেটা পড়ে যাচ্ছে। এবার উনি নিজেই কবরের ভিতর নেমে সেটা উঠিয়ে আনার সিদ্ধান্ত নেন। তো নানা নেমেই ওই কাপড়টি হাত দিয়ে ধরেছেন, হাতে নিয়েছেন, উঠে এসেছেন। ঠিক তখনই উনি দেখেন লাশটি উঠে বসেছে। নানা দিয়েছেন আবারও এক দৌড়। উনি যে কবরটা ঠিক করবেন তার সাহসে কুলাচ্ছিল না। নানা কবর থেকে 100 হাতের মতো দূরে গিয়েছেন, হঠাৎ করে আমিন আমিন, ওই আমিন, এইভাবে ডাক দিয়েছে। তো নানা পেছন দিকে ঘুরে তাকিয়েছেন। পেছন দিকে তাকেই নানা চমকে উঠলেন, দেখলেন লাশটি কবরের উপর দাঁড়িয়ে আছে। কবরের ভেতর না, বাইরে আর কি। তো লাশটা বলতে থাকে, এই আয় আয়, এদিকে আয়, আমার জিনিসটা আমাকে ফিরিয়ে দে, এমন করিস না, তুইও তো একদিন মরবি, এরকম কাজটা করিস না, আয় বাপ আয়, এই জিনিসটা দিয়ে যা। নানাকে কিন্তু তার গুরু বলেছিলেন যে কোনো কিছুর কথায় যেন উনি কান্না দেন, সোজা যেন উনি গুরুর কাছে চলে যান। নানা এসবে কোনো পাত্তা দিলেন না, সোজা গুরুর বাড়িতে চলে আসেন। আসার পথে অবশ্য আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তবে নানার মনের মধ্যে একটা বিষয় চিন্তা বারবার আসছিল যে লাশটা তো ঠিকঠাকই ছিল, হঠাৎ করে কি এমন জিনিসটা আসলো যেটাকে দেখে শিয়ালগুলো ভয়ে পালিয়ে গেল চিৎকার করতে করতে। আর এরপরই ওই লাশটা কেন উঠে বসলো, তার আগে তো সোজাসুজি ছিল, মানে সোজাসুজি শোয়ানো ছিল। তো এইসব বিষয় চিন্তা করতে করতে গুরুর বাড়িতে চলে আসছেন। তো গুরু নানাকে গোসল করতে বলেন। নানা গোসল করে এসে গুরুর কাছে কাপড়টি দেন। গুরু তো বেশ খুশি। এবার গুরু বলে, তুমি ওই ঘরে ঘুমাও, কাল থেকে তোমার কবিরাজি শিক্ষা শুরু। পরের দিন সকালবেলা গুরু নানাকে কিছু মন্ত্র শিখিয়ে দেন। নানাকে বলেন, এই তোমার বাসার যে উঠোনটা রয়েছে সেখানে সুন্দর করে পাক পবিত্র হয়ে এই মন্ত্রটা পড়তে থাকবা। বিভিন্ন রকমের জিনিস তোমার সামনে আসবে, ভয় পেও না, যদি ভয় পাও তোমার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তো নানা মন্ত্রগুলো শিখে নিয়ে বাড়িতে চলে আসেন। রাতের বেলা উঠোনে মন্ত্র পড়তে থাকেন। 2-3 দিন কিছুই দেখেন না, একদম স্বাভাবিক, বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ পড়তে হবে, বেশ কয়েকবার এটাই বলেছিলেন। তো 2-3 দিন পর নানা এক রাতে তার সাধনা করছিলেন। নানা হঠাৎ চোখ মেলেই দেখতে পান যে তার সামনে একটি বাঘ দাঁড়িয়ে আছে আর তার চতুর্দিকে ঘুরছে। নানা এত ভয় পান যে উঠে দৌড় দিতে মন চাইছিল। নানা এবার নিজেকে শান্ত করে আবার মন্ত্র পড়া শুরু করেন। নানা এবার চোখ খুলে দেখেন তার সামনে কিছুই নেই। এরপর নানা সেই রাতের মতো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লেন। এমন করে প্রতি রাত্রে যখন সাধনা করেছেন তখন অনেক কিছু দেখেছেন। একদিন বিশাল এক সাপ দেখেছেন। এই সাপটা তার চতুর্দিকে ঘুরছে, এত বড় যে সে ঘুরছে, ঘুরতে ঘুরতে বিশাল এক কুণ্ডুলি পাকিয়ে ফেলেছেন। ওই কুণ্ডুলির ঠিক মাঝখানে সে বসে আছে, কিন্তু সে যে গোল বৃত্ত করেছেন এটার ক্রস করার ক্ষমতা তার নাই, ওটার বাইরে একটা বিশাল কুণ্ডুলি করে ফেলেছে। এরপর একদিন চিতাবাঘ, তো একদিন ভয়ঙ্কর এক বিশাল আকৃতির বন্য শূকরও দেখেছিল, যেগুলোকে দেখে হায়না সিংহগুলোও কিন্তু ভয় পায়। এরা যখন দৌড়ে আসতে থাকে, এদের সামনে যদি কোনো প্রাণী পড়ে তাহলে এগুলো অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে, এরকম ভয়ঙ্কর শূকর। এটাকে উনি দেখেছেন। তো এরকম আরও বেশ কিছু ভয়ঙ্কর প্রাণী দেখেছেন। তো এমন করে এক রাত্রে উনি সাধনার মাঝে এক ভয়ানক প্রাণী দেখেন। এটাকে দেখে কয়েক সেকেন্ডের জন্য উনি মন্ত্রই ভুলে গিয়েছিলেন। তিনি আবার মন্ত্র পড়া যখন শুরু করেছেন, ওই প্রাণীটি নাচতে থাকে, মানে সেটা তার মতো করে নাচছে। এটা কি কোনো ভয়ঙ্কর দানব, কোনো জন্তু না মানুষ, মানে এগুলো সব কিছুর একটা সংমিশ্রণ ওই জিনিসটা। তো নানা উনি মন্ত্র তো পড়েই যাচ্ছেন। মন্ত্র পড়ার একটা পর্যায়ে প্রাণীটি বলে ওঠে, থাম থাম, তোর আর মন্ত্র পড়তে হবে না, তোর কোনো ভয় নেই, চুপ থাক, এখন তোর সাধনায় আমি মুগ্ধ হয়েছি, ভাল লাগছে, তোর ভয় ভীতি তোর নাই, ভাল লাগছে তোকে দেখে, এখন থেকে তুই ডাকলে আমি আসব। এই বলে ওই অবয়বটা কিছু মন্ত্র শিখিয়ে দেয় নানাকে। আর ওই অবয়বটা বলে দেয়, তুই এখন থেকে আজীবন রসুন, শুটকি মাছ, আদা, গরুর মাংস এগুলো খেতে পারবি না।
তাহলে কিন্তু আমি আর তোর কাছে আসতে পারবো না, তোর আর আমার মধ্যে একটা পর্দা পড়ে যাবে, একটা প্রাচীর হয়ে যাবে, এটাই আমার নিয়ম। এরপর কিন্তু আমি চাইলেও তোর কোনো উপকার করতে পারবো না, এটাই মনে রাখবি। তো এটা বলেই নাকি ওই অভাবটা চলে যায়। নানা বলেছেন বোঝার জন্য যে ওই অভাবটা কেমন, অনেকটা গরিলার মতো, এমনটাই বলেছেন যে এইটার সাথে কিছুটা তুলনা দেয়া যেতে পারে। তো যাই হোক, পরের দিন নানা তার গুরুর কাছে গিয়েছেন আর বলেন যে উনি এমন একটি প্রাণী দেখেছেন। এটা শুনে গুরু তো নানার উপর মহা খুশি। গুরু নানাকে বলেন যে এই জিনিস তোর কাছে সে ধরা দেবে আমি তো ভাবতেই পারি নাই, এটা খুব শক্তিশালী এক পিশাচ জিন। আমি কত চেষ্টা করছি ওকে পাওয়ার জন্য, কিন্তু আমার কপালে নাই। যাক, তোর কাছে আসছে তাতেই আমি খুশি। আমার জিন যখন কোনো কিছু করতে পারবে না তখন তোকে আমি খবর দিব, তুই আমাকে ওই কাজগুলো করে দিস। তা নানা রাজি হয়ে যান। তো যাই হোক, এই সমস্ত গল্প করছিলেন মাসুদ রানার সাথে। তো এর মধ্যেই ওই যে নানি ভাত তরকারি নিয়ে আসছেন, তখন নানি বললেন যে খাও নাতি খাও। তো এই খাবার আর মাসুদ রানা খেতে পারছে না। এটা কি, নুন নাই, ঝাল নাই, মশলা নাই, কিচ্ছু নাই। তখন নানি বলছেন যে তোমাকে বলছিলাম না যে তোমার নানার বিয়ে করাই ভুল হয়েছে, আমার অভ্যাস পুরো পরিবর্তন হয়ে গেছে, এত কষ্ট করে কি খাওয়া যায়, আমি আমার মতো করে মাঝে মাঝে একটু আলাদা করে রান্না করি, এই আর কি। এরপর নানা মানে খাওয়া দাওয়া শেষে আর কি একটা পুটলি নিয়ে আসেন, যেটা মাসুদ রানাকে দেখান। এগুলোর নাম বলতে থাকেন। দেখা যাচ্ছে যে ছোট একটা বাচ্চার মাথার খুলি, মরা মানুষের মাথার চুল, এক ধরনের পাখির একটা ডেড বডি শুকিয়ে গেছে। এরকম বেশ কয়েকটা জিনিস দেখাতে দেখাতে এক পর্যায়ে ছোট্ট এক টুকরো কাফনের কাপড় দেখায়। তখন নানা বলেন যে এই জিনিসটা দেখছিস, এই কাপড়টা? তখন মাসুদ রানা বলেন যে এত ছোট কাপড় দিয়ে কি হবে? তখন নানা বলেন যে আনছিলাম তো অনেক বড়ই, বান মারতে মারতে শেষ করে ফেলছি। তখন মাসুদ রানা বুঝতে পারেন আরে নানা তো ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক করে, মানুষকে বান মারে মেরে ফেলে। তখন নানা মাসুদ রানাকে বলেন যে এই কাফনের কাপড়টা কার জানেন ভাইজান? তখন তার নাম বলে। নাম বলার সাথে সাথে মাসুদ রানা চিনতে পারে। দুঃসম্পর্কের এক আন্টি হন উনি, এই গল্প করার 2 মাস আগে মারা গিয়েছিলেন গলায় দড়ি দিয়ে। তো তার মৃত্যুটা হয়েছিল ঢাকাতে। যখন ডেড বডি নিয়ে আসা হয় ঢাকা থেকে এই কুড়িগ্রামে, তখন নাকি গাড়িতেও একটা ভয়ঙ্কর দুর্ঘটনা, মানে দুর্ঘটনা বলতে একটা ভয়ানক ঘটনা ঘটেছিল, এতটুকু উনি শুনেছিলেন। ওই গাড়িতে মাসুদ রানার বাবাও ছিলেন। তো যাই হোক, নানা বলেন যে যখন উনি এই কাফনের কাপড়গুলো আনতে যেতেন, কবর খুঁড়তেন, এরকম বিভিন্ন জিনিস উনি দেখতেন। এগুলো করতে করতে ভয় ডর নাই। কাফনের কাপড় আনার জন্য যখন কবর খুঁড়তেন, ওই লাশগুলো উঠে বসবে, কথা বলবে, পিছন থেকে ডাকবে, এগুলো ছিল একদম কমন বিষয়। এগুলো মানে একটা তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপার হয়ে গিয়েছিল তার কাছে। তো নানা বলেন যে একটা কবর উনি খুঁড়েছেন। এরপর যখন কাফনের কাপড়টি নিয়েছেন, খপ করে লাশটা তার হাত চেপে ধরে। লাশটি কান্না করতে থাকে, বলতে থাকে আমিন, এটা নিয়ে যাইও না। নানা তখন বলেন এই ছাড়, ছাড় বলছি, ছাড় আমাকে। এই বলেন না হেঁচকা টান দিয়ে হাতটা সরিয়ে দেন। কাপড়টা নিয়ে উপরে উঠে আসেন। কবর মেরামত করার সময়ও, মানে নানাটা কিন্তু কবর মেরামত করছেন, লাশটা কিন্তু ভিতরে, কবরের ভিতরে। তখন ভিতর থেকে বলে ওঠে আমিন, দাও না কাপড়টা, দাও দাও, এরকম বলতেই থাকে। নানা ওই অবস্থাতেই কিন্তু বাঁশ টাস ঠিক করে উপরে চাটাই দিয়ে মাটি দিয়ে দেন। আস্তে আস্তে সেই কথাগুলো থেমে যায়, চাপা পড়ে যায় ওই মাটির সাথেই। এরপর নানা যখন আবার বাড়ির দিকে আসতে থাকেন, উনি দেখতে থাকেন ওই লাশটা আবার রাস্তার মাঝামাঝি দাঁড়িয়ে আছে। লাশটি বলতে থাকে দেও না কাপড়টা। নানা পাশ কাটিয়ে চলে যান। কিছু দূর যেতেই দেখেন রাস্তার উপরে হেলে থাকা কাঁঠাল গাছে ওই মহিলা ঝুলছে, যেই মহিলার কাপড় আনতে গেছেন। এটা কোন মহিলা? এই যে যার কথা বলা হচ্ছিল, যিনি 2 মাস আগে সুইসাইড করেছিলেন, তার গল্প করছেন নানা। ওই মহিলা কাঁঠাল গাছে ঝুলছে আর বলতে থাকে কিরে আমিন, কাপড়টা দিবি না মরবি? নানা বলে যে তোর এত বড় সাহস, তুই আমাকে হুমকি দিস, তুই আমাকে মারবি,
তোর এত সাহস, দাঁড়া, তুই কোথাও যাবি না, দেখি তোর সাহস কত বড়, এইখানেই থাক। এই বলে নানা সেই পিশাচ জিনটাকে ডাকে। ডাকার মনে হয় যে 30 সেকেন্ডের মধ্যেই সে চলে আসে। যখনই আসে তখন ওই যেই অবয়বটা, এই অবয়বটা পালায়। তখন নানার জিনটা বলে, জামিন তুই যা, আমি দেখতেছি কে আসে তোর কাছে। নানা বাসায় চলে আসে, রাস্তায় আর কিছু হয় না। তো এরকম অনেক ঘটনাই নানার সাথে কিন্তু আছে। নানা এরকম অনেক ঘটনার কিন্তু সাক্ষী। অনেক ঘটনা উনি নিজে প্রত্যক্ষ করেছেন, সব কথা তো উনি আর বলেন নাই। তো এরপরে অনেক দিন কেটে যায়। এরপর ঢাকায় চলে আসছেন মাসুদ রানা। 2021 সালে নানার সাথে একবার দেখা হয়, দেখে তো একদম চমকে গিয়েছেন উনি। তরতাজা একটা মানুষ, এই মানুষটার একই অবস্থা, শুকিয়ে কাঠ হয়ে গেছে, মাথার কোনো চুল নাই, চুল পড়ে গেছে, হাঁটতেও পারছে না, লাঠিতে ভর দিয়ে হাঁটছে। তো নানা মাসুদকে দেখে বলে, কি ভাইজান কেমন আছেন, আমার জন্য দোয়া করেন, আমি আর বেশি দিন বাঁচবো না, আর ভুল করেও এই রাস্তায় কখনো আইসেন না, কাউকে আসার পরামর্শ দিয়েন না। এই বলে নানা আবার হাঁটতে হাঁটতে বাড়িতে চলে যান। পরবর্তীতে নানির কাছে জানতে পারেন মাসুদ রানা যে নানার ক্যান্সার হয়েছে। তো এর 1-2 মাস পর নানা মারা যান। তখন মাসুদ রানা শিওর হন যে এই কাজগুলো যারা করে আসলে অনেক কষ্ট পেয়ে দুনিয়া ছাড়তে হয়। এখন এরপর থেকে মাসুদ রানার মাথার ভিতরে একটা কোশ্চেন ঘুরপাক খাচ্ছে যে নানার এমন পরিণতি কেন, নিশ্চয়ই কোনো একটা রহস্য রয়েছে, উনি তো ভালোই ছিলেন মোটামুটি। তো 2025 সালে মাসুদ রানা অ্যাক্সিডেন্ট করেছিলেন। এরপর হসপিটাল থেকে যখন বাসায় আসেন, তো ঈদের পর ওই নানি দেখতে আসেন মাসুদ রানাকে। এই যে নানি, বিশেষ করে এই যে নানার ওয়াইফ যিনি, উনি নানির সাথে অনেক কথা হয়। তখন নানিকে জিজ্ঞেস করছেন নানার লাস্টের দিকে এরকম পরিণতিটা কেমন হলো, মানে কেন হলো। এরপর নানি একটা করুণ ঘটনা এবং ভয়ঙ্কর ঘটনাও শেয়ার করেন যে নানা কেন এই ধরনের একটা সমস্যায় পড়ে মারা গিয়েছিলেন। তো নানা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন, ডাক্তার বলেন ক্যান্সার হয়েছে। তখন নানি জানতে চেয়েছিলেন হঠাৎ করে কী হলো। তখন নানা একটা ঘটনা বলেছিলেন, সেই ঘটনা মূলত নানি মাসুদ রানাকে বলেছিলেন, মাসুদ রানা সহ আরও অনেকেই বলেছেন যে আসলে ব্যাপারটা কী। তো নানা বলেছিলেন যে নানার যে গুরু আছেন তিনি ফোন দিয়েছেন তাকে, দিয়ে বলেন যে আমিন তুই একটু তাড়াতাড়ি আয়, আমার সাথে দেখা কর। তো দেখা করতে গেছেন, তখন নানা গুরু বলে যে আমার এই কয়েকদিনে বিশাল কিছু হয়ে গেছে, যা আমি তোকে কিন্তু বলি নাই, মন দিয়ে শোন। সে একটা চেয়ারম্যানের কথা বলে। তো নানি মাসুদ রানাকে ওই চেয়ারম্যানের নামটা বলেন নাই। তো গুরু বললেন যে ওই চেয়ারম্যানের সাথে আর একটা চেয়ারম্যানের খুব ঝামেলা ছিল। এমনও হয়েছে যে চেয়ারম্যানের লোকজন যারা ছিল এরা 2 দলে মারামারি শুরু করে দিয়েছে। তো এক চেয়ারম্যানের লোকরা তার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যানের লোকদেরকে পিটাচ্ছে, এরা আবার ওকে পিটাচ্ছে। এর মধ্যে হয়েছে কি, এক চেয়ারম্যানের লোকরা আর এক চেয়ারম্যানের ছেলেকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আমরা বোঝার ক্ষেত্রে ধরে নিলাম যে এক চেয়ারম্যানের নাম হচ্ছে জামাল আর প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যানের নাম হচ্ছে ইকবাল। তো ইকবাল চেয়ারম্যানের ছেলের মাথা ফেটেছে আর তারা মামলা করেছে। মামলা করে লাভ হয় না, কারণ হচ্ছে এই যেই চেয়ারম্যানটা, মানে ইকবাল চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বী, উনি ছিলেন হলো রানিং চেয়ারম্যান। এই কারণে উনি ক্ষমতা দিয়ে কোনোভাবে মামলাটা আর বেশি দূর আগাতে দিচ্ছিলেন না। তো এই যে জামাল চেয়ারম্যান, উনি রানিং চেয়ারম্যান, আগাতে দিলেন না, ক্ষমতা দিয়ে মামলাটা মানে ওইভাবেই ধামাচাপা দিয়ে দিচ্ছেন। কেউ সাক্ষী দেবে, সাক্ষী দেওয়ার সাহসও কারো নাই। তো ইকবাল চেয়ারম্যানের লোকজন এই জামাল চেয়ারম্যানের ক্ষতি করতে চাইলেও করতে পারতো না। যখনই ক্ষতি করার জন্য যেত, কোনো কারণে আসলে পারতো না, তখন ইকবাল চেয়ারম্যান মূলত এক কালো জাদু জানা বড় কবিরাজের কাছে যান। ওই কবিরাজের বাড়ি নাকি চট্টগ্রামের কোনো একটা জায়গায়, ঠিক কোথায় এইটা নানি বলতে পারেন নাই। তো ইকবাল চেয়ারম্যান জামাল চেয়ারম্যানের পুরো পরিবারকে শেষ করে দেওয়ার কথা ওই কবিরাজকে জানান। কবিরাজ বেশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাজি হয়ে যান। এরপর জামাল চেয়ারম্যানের আগে ইমিডিয়েট এক ছোট ভাই মারা যায়। তার কিছুদিন পর জামাল চেয়ারম্যানের স্ত্রী মারা যান। সব মৃত্যুগুলো অস্বাভাবিক ছিল। কারো লাশ পাওয়া যায় ওয়াশরুমে, কারো লাশ পাওয়া যায় সিঁড়িতে। তো এই জামাল চেয়ারম্যানের বিষয়টা কিন্তু খটকা লেগেছে। তিনি আসছে এই গুরুর কাছে।
এই গুরু জিন চালান করে দেখে যে ইকবাল চেয়ারম্যান চট্টগ্রামের এক বড় কবিরাজকে দিয়ে এই কাজটা করেছে। তো এই গুরু বলছে যে এই ঘটনা, এই বিষয়। জামাল চেয়ারম্যান বলে, তাহলে আপনি ইকবাল চেয়ারম্যানের উপর জাদু করেন, আমিও মোটা অঙ্কের টাকার বিনিময়ে আপনাকে এই কাজ করাবো। তো মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওই গুরু তো রাজি হয়ে গেছে। তো গুরু কাজ করছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। এদিকে জামাল চেয়ারম্যান বলছে, কে মিয়া কী করেন, কাজ হয় না, আপনি কিসের কি কবিরাজ কমিয়ে কী জাদু টোনা করেন, এদিকে আমার ক্ষতি হয়ে গেল, আমার পরিবার শেষ হয়ে গেল, আর আপনি দেখতেছি করতেছি এইসব কথাই বলতে থাকেন, কি শিখলেন সারা জীবনে, এইগুলা বলতেছে। আসলে তার তো মাথা গরম হয়ে গেছে, পরিবার হারাইছে, যার কারণে কবিরাজকে বলতেছে। এদিকে কবিরাজও কাজ করতেছে, কাজ হচ্ছে না। একটা সময় বাধ্য হয়ে একদম জাদু টোনা না, একদম সরাসরি জিন চালান করে দিয়েছে আর কি। এই জিন গিয়ে ইকবাল চেয়ারম্যানের ছেলেকে গলা টিপে মেরে ফেলেছে। তার কিছুদিন পর এই ইকবাল চেয়ারম্যান কি করেছে, সে জিন দ্বারা আক্রান্ত হয়েছে। বিশেষ করে এই যে কবিরাজ মানে গুরু যিনি, উনি একটা জিন পাঠিয়েছেন ইকবাল চেয়ারম্যানের হামলা করে, কিন্তু কোনো না কোনোভাবে ইকবাল চেয়ারম্যান বেঁচে যায়। ইকবাল চেয়ারম্যান বুঝতে পারে যে এই জামাল চেয়ারম্যানও কালো জাদু করেছে, তারা প্রতিশোধ নেওয়ার জন্য উল্টো জাদু করেছে। তো ইকবাল চেয়ারম্যান আবার ওই কবিরাজকে বলে যে আরও টাকা দেব, এই সমস্যা কাটানোর ব্যবস্থা করেন, আমাদের শরীর বন্ধ করে দেন, আরও বড় বড় জাদু করেন জামাল চেয়ারম্যান পরিবারের উপর। কবিরাজ তখন আরও বড় জাদু করে। তো এরকম যে হবে এটা তো গুরু আগে থেকে বুঝতে পারছিলেন। এই জন্য জামাল চেয়ারম্যান পরিবারের উপরও উনি কিছু জাদু করে তার শরীরটা বন্ধ করার কিছু ব্যবস্থা করেছিলেন আর কি, সে তার মতো করে আর কি। এদিকে এই গুরু যে জাদু করতেছেন, ইকবাল চেয়ারম্যান পরিবার তো কারো ক্ষতি হচ্ছে না, ওই কবিরাজ জাদু করলেও আবার জামাল চেয়ারম্যানের পরিবারে কিছু হয় না। এইদিকে জামাল চেয়ারম্যান প্রচুর চাপ দিতে থাকে গুরুকে যে কী ব্যাপার, ক্ষতি করেন না কেন, কারণ কেউ কারো ক্ষতি করতে পারছে না। ইকবাল চেয়ারম্যান চাপ দিচ্ছে ওই চট্টগ্রামের কবিরাজকে, কি মিয়া কী করেন, কাজ হয় না, এতগুলো টাকা দিলাম, কারণ কাজ হচ্ছে না, কারণ তাদের উপরে তো কিছু করে রেখেছে এই গুরু। এখন এই গুরুকে আবার জামাল চেয়ারম্যান চাপ দিচ্ছে, কি ইকবাল চেয়ারম্যান কিছু হয় না কেন। সব মিলায় এরকম একটা সমস্যা শুরু হয়ে যায়, আর এই দুই কবিরাজের মধ্যে একটা শক্তির প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তখন এক কবিরাজ আর এক কবিরাজের শত্রু হয়ে ওঠে। একদিন কি করে, ইকবাল চেয়ারম্যানের পরিবারের উপর চালান করে দেয়া এই গুরুর জিনগুলোকে ধরে নিয়ে যায়। উনি আবার জিন চালান করেছেন তাদের উপরে, সেই জিনগুলোকে বন্দি করে ফেলে। এরপর এই গুরুর এক বার্তাবাহক জিনকে পাঠানো হয় সেই কবিরাজের কাছে, সেও তাকে বন্দি বানিয়ে ফেলে এবং হত্যাও করে ফেলে। আর ওই কবিরাজেরই আর একজন জিন এসে খবর দিয়ে যায় এই ঘটনা। উনি রেগে মেগে সেই জিনটাকেও বন্দি করছে, এটারও হত্যা করছে। এখন এই ধরনের সমস্যা চলছে, দুই কবিরাজের মধ্যে লড়াই চলছে। তখন ওই কবিরাজের নজর লেগে যায় এই গুরুর পরিবারের উপর। সে কিছু জিন পাঠিয়ে এই গুরুর 3 বছরের নাতনিকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে। ওই নাতনি থাকতো তার বাবা মার সাথে অন্য এলাকায়। গুরু কিন্তু কল্পনাতেও ভাবেন নাই যে ওই কবিরাজ এমন একটা কাজ করে বসবেন। তখন গুরু খোঁজ লাগিয়েছেন যে ওই পরিবার বলতে ওই কবিরাজের পরিবারে কে কে আছে। জিনেরা জানায় যে তার পরিবারে শুধু একটা ছেলে আছে, তার স্ত্রী তাকে অনেক আগে ডিভোর্স দিয়ে চলে গেছে সব কালো জাদু করার কারণে। তখন এই গুরুর নজর পড়ে তার ছেলের উপর। নাতনি হত্যার প্রতিশোধ হিসাবে এই ছেলেকেই উনি হত্যা করবেন এই চিন্তা করছেন। উনি জিন চালান করেছেন সেই ছেলের উপরে, কিন্তু কোনো কাজ হয় না। ওই কবিরাজ তার ছেলের সাথে খুব শক্তিশালী 4টা পিশাচ জিনকে লাগিয়ে রেখেছে। জিন পাঠালেই তারা ওই 4টা জিনের সাথে আসলে টিকতে পারে না। বান মারলেও কবিরাজ সেই বান কাটিয়ে দেয়। এই সমস্ত কথা গুরু এই আমিন নানাকে বলেন। তখন বলেন যে তোমাকে ডাকার কারণ কি জানো? কারণ হচ্ছে ওই যে বলেছিলাম যে যেই জিনটাকে আমি বশ করতে পারি নাই, তোমার কাছে সে ধরা দিয়েছে, এখন সেই জিনটাকে আমার লাগবে, কি সাহায্য করবা না আমাকে? না এক কথায় রাজি হয়ে যান। তার গুরু বলছেন রাজি না হয় উপায় কি? তখন ওনারা শুরু করেন জিন চালান দেওয়ার প্রক্রিয়া। ওই দিন রাত্রে তারা 3টা খাসি দিয়ে নানার জিনের শক্তি আরও বাড়িয়ে দেন, অর্থাৎ খাসি জবাই করে
নানার কথা মতো সেই শক্তিশালী জিন চালান হয়ে যায় কবিরাজের ছেলের উপর। নানার ওই জিনটা একাই গিয়ে নিমিষেই কবিরাজ ছেলেকে হত্যা করে। বিষয়টা এখানেই থেমে গেলে ভালো হতো। পরের 1-2 দিন স্বাভাবিকই ছিল। নানা আর তার গুরু দুজনেই জানতে পারেন যে ওই কবিরাজ ছেলের শোকে পাগল হয়ে গেছে, কারণ তার তো আর আপনজন বলে কেউ নাই। নানা বাড়ি চলে এসে তার যে রেগুলার কাজ সেটাই করতে থাকেন। তারা নিশ্চিন্ত ছিলেন যে এই চিন্তা করে যে কবিরাজের এখন আর তেমন কিছু করার ক্ষমতা নাই, সে তার ছেলের শোকে পাগল, হয়তোবা সে আর কিছু করবে না, আর যতটুকু করতে পারে প্রতিশোধ নেওয়ার জন্য কোনো জিন টিনকে পাঠাইতে পারে। তো একদিন এই নানা একটা বাজারে যান, এটার নাম হলো বাসরা বাজার। এই বাসরা বাজার থেকে কাজ শেষ করে বাসায় আসছিলেন। তখন তার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটা ব্রিজ আছে, তার নাম হলো বাগমারা ব্রিজ। ওটার উপর যখন তিনি এসেছেন তখন তিনি দেখলেন একটা বড় পিশাচ তার সাইকেলের সামনে দাঁড়িয়ে আছে। রাস্তার মধ্যে 1 পা আর দূরে আর একটা পা, চিঠির উচ্চতা ছিল অনেক। তখন নানা সাইকেল থামিয়ে বললেন যে, কিরে তুই আবার কোত্থেকে নাজিল হলি রে? হ্যাঁ, তুই কি এই এলাকায় নতুন নাকি? তুই আমার চিনিস না? আমার পথ ছাড়। জিনটা কোনো কথা শোনে না, বলে যে না, তোর পথ ছাড়বো না, তোকে আজকে কঠিন শাস্তি দেব। এর মধ্যে দেখতে পেলেন যে তার চারপাশে, মানে নানার চারপাশে আরও 20 থেকে 25টা জিন নানাকে ঘিরে ধরেছে। নানাও তার জিনগুলোকে ডাকে, তারাও আসে, শুরু হয় মারামারি। নানা বুঝতে পারেন যে এই জিনগুলো অত্যন্ত শক্তিশালী, নানার জিনেরা পেরে উঠছিল না। নানা তখন তার ওই শক্তিশালী জিনকে ডাকে, কিন্তু সে আর আসে না। নানা কোনোভাবেই তাকে আনতে পারছে না। নানার জিনেরা এক পর্যায়ে পালিয়ে যায় নানাকে রেখেই। এখন নানা তো মহাবিপদে। নানা আশেপাশে মাটি খুঁজতে থাকেন, মাটি দিয়ে তার মধ্যে কিছু দোয়া মন্ত্র পড়ে এই জিনগুলোকে ঢিল মারবে, কিন্তু রাস্তা তো পাকা করা, পাকা রাস্তায় উনি মাটি পাবেন কোথায়? ওই সময় ওই একটা সিচুয়েশনে তিনি ভাবলেন আজ তার দিন শেষ। নানাকে ওই জিনেরা মারতে শুরু করে। নানাকে নাকি গলা ধরে 5-6 ফুট উপরে তোলে, সেখান থেকে ধপাস করে এক আছাড় মেরে ফেলে দেয়। এমন করে বেশ কিছুক্ষণ নানাকে মারতে থাকে। একটা পর্যায়ে তারা মার থামিয়ে দিয়ে বলে, তোকে তো জানে মারার অনুমতি নাই রে, যার কারণে মারলাম না। অনুমতি থাকলে এখনই এই পাকা রাস্তার নিচে এমনভাবে তোকে ঢুকিয়ে দিতাম, তোর গায়ের উপর দিয়ে, তোর লাশের উপর দিয়ে গাড়ি চলতো, কেউ কিচ্ছুটি টের পেত না যে এইখানে কারো লাশ আছে। আর তোদের প্রত্যেকের জীবন নিতে আর একজন আসবে। তো এই কথা বলার পরও আরও মারে। একটা পর্যায়ে নানা সেন্সলেস হয়ে যায়। নানা চোখ খুলে দেখতে পান যে উনি ওনার বাড়িতেই আছেন। বাসার সবাই জিজ্ঞেস করে কি হয়েছে, তো নানা কাউকে কিছু বুঝতে না দিয়ে বলেন যে রাস্তায় ডাকাত ধরছিল। তবে নানার এই কথা কেউ বিশ্বাস করে না যে ওনাকে ডাকাত ধরবে। অনেক জোরাজোরি করলেও নানা চুপ থাকেন, সত্য কথাটা বলেন না। নানা 2-3 দিন খুব অসুস্থ ছিলেন, বিছানা থেকে উঠতে পারছিলেন না। নানার মাথায় একটা কথাই শুধু ঘুরছিল, সেটা হচ্ছে যে ঘটনা কি? ওই জিনটাকে ডাকলাম তবু আসলো না। কম করে হলেও ওই সময় উনি 100 বার ডেকেছেন, কিন্তু জিনটা আসে নাই। উনি চিন্তা করছিলেন। চিন্তা করতে করতে নজর যায় তার ঘরে একটা বয়ামের দিকে। তার নতুন বৌমা, মানে তার ছেলের বউ, তাকে আচারের একটি বয়াম দিয়েছিলেন, ওর ভিতরে আচার ছিল। তো নানা ছোট ছেলেকে বিয়ে দিয়েছেন দিনাজপুরে। তো ছোট ছেলে ওই দিনাজপুর ওই দিকটাতেই থাকতেন। একটা পর্যায়ে বউ নিয়ে আসছেন। তো আসার পর ওই বউটা তার বাড়ি থেকে বেশ কিছু জিনিস নিয়ে আসছে, এর ভিতরে বেশ কয়েক রকমের আচার আছে। তো একটা আচার শ্বশুরের জন্য স্পেশালি বানায় নিয়ে আসছিলেন তার ছেলের বউ। তো এসে বলেন যে বাবা, আপনার জন্য আমি স্পেশালি এটা বানায় আনছি, আপনি এটা খান। তখন নানা বলেন আমি তো মা টক টক খাইতে পারি না। তখন ওই বৌমা বলেন যে না বাবা, এটা টক না, এটা একটু মিষ্টি আছে, আপনি খেয়ে দেখেন। তো বউর জোরাজুরিতে তিনি একটু খেয়ে ওই আচারের বয়ামটা টেবিলে রেখে দেন। নানা তখন তার বৌমাকে বলেন যে মারে, এই আচার বানাতে তুমি কি কি দিছো? তখন নানার বৌমা অনেক কথা বলেন। এর মধ্যে একটা জিনিসের নাম শুনে নানা আটকে ওঠেন, সেটা হচ্ছে রসুন। আচারের মধ্যে রসুন জিনিসটা কিন্তু খুব কমন। এখন নতুন বউকে উনি কিছু বলতেও পারছেন না, কারণ নতুন বউর তো এসব সম্পর্কে ধারণা নাই যে তার শ্বশুর এইসব জিনিস খায় না বা এইসব আশয় বিষয় তো সে জানে না। তো তখন নানা মেলাতে পারেন কেন ওই রাত্রে ওই জিনটা আসে নাই। তো ছেলে আর ছেলের বউ ওই বাসায় কয়েকদিন থেকে চলে গিয়েছিল। তারপর তো এই সমস্ত ঘটনা।
তো নানা ওই রাতের পর এই যে ডেকেছেন ওই জিনটা আর আসে নাই। ভাবেন কি একটা কাজ হয়ে গেল রে, কি সর্বনাশী কাজটাই হয়ে গেল। নানা কী করছেন, ওনার গুরুকে ফোন দিয়েছেন, তার ফোনটাও বন্ধ। এখন নানা ওই অসুস্থ শরীর নিয়ে ওই কবিরাজের বাড়িতে যান, গিয়ে যে তথ্য পান সেটা শুনে উনি আরও ভয় পান। ওই কবিরাজ নাকি 6 দিন ধরে বাসাই নাই, তার ফোনও বন্ধ, তার পরিবারও খুব চিন্তায় আছে। নানা তো চিন্তায় অস্থির, হাই হাই এ কি বলে। এক রাতে নানা ঘুমিয়ে আছেন, নানার ঘুম ভাঙে প্রচণ্ড ব্যথায়। নানা চোখ খুললেই একটা জিনিস দেখেন, সেটা মানে ওই সময় দেখতে পান, সেটা হচ্ছে বুকের উপর একটি কালো ছায়া বসা। আর নানি তো অন্য ঘরে ছিলেন ওই সময়, তো ছায়াটি গোংরাতে থাকে। আর মানুষ যেরকম শব্দ ছাড়া হাসে, মনে হচ্ছে সেটি ওরকম করেই শব্দ ছাড়া হাসছে। মুখ খুলে হা হা করে মনে হচ্ছে হাসছে, কিন্তু কোনো শব্দ হচ্ছে না। নানা তো মন্ত্র পড়ছেন, ওনার জানা যে তো মন্ত্র আছে, কিন্তু ওই ছায়াটা কিছুতেই সরে যায় না। ওই ছায়াটা নানার বুকের উপর চাপ দিয়ে বুকের একটা হাড় ভেঙে ফেলে। নানা চিৎকার করে ওঠে, কিন্তু পাশের রুমেই নানি, এই চিৎকার তার কানে যায় নাই। ফজরের আজান দেওয়ার আগ পর্যন্ত ওই ছায়াটি নানার বুকের উপরেই বসেছিল। নানা প্রচণ্ড ব্যথায় সেন্সলেস হয়ে গিয়েছিল। সকালবেলা, তাও বেশ সকাল হয়ে গেছে বলতে 10টা সাড়ে 10টা বেজে গেছে, ওই সময় নানার হুঁশ আসছিল। নানা তো তখন বুকের ব্যথায় চিৎকার করতে থাকে, কাউকে কিছু বলেন না। কিন্তু এই অবস্থা দেখে পরিবার থেকে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। এক্স রে করে দেখা যায় তার বুকের একটি হাড় ভাঙা। নানাকে নাকি পরপর 3 দিন ঠিক একই রকমভাবে বুকের উপর বসে বুকের 3টি হাড় ভেঙে দিয়েছিল। এভাবেই 3 রাতেই ভয়ঙ্কর ঘটনা ঘটে। এরপর নানি তো নানার কাছে থাকা শুরু করে। নর্মালি নানা বেশ কিছু কাজ করতেন তো রাতের বেলা, এই জন্য নানিকে বলতেন যে তুমি অন্য ঘরে ঘুমাও, এই জন্য নানি অন্য ঘরে ঘুমাতেন আর কি। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা যখন চলছে, তো নানি যখন এই লাইট জ্বালিয়ে রাখতেন, লাইট জ্বালিয়ে বলতে ঘরে তো লাইট ছিল বা অন্য কোনো আলো জ্বালিয়ে রাখতেন, তখন ওই জিনটা আসতো না। কিন্তু নানি যদি ঘুমিয়ে পড়তেন তাহলে জিনটা চলে আসতো। এখন নানি তো গ্রামের মহিলা কিন্তু সারাদিন অনেক কষ্ট করে, যার কারণে রাত জাগার অভ্যাস কিন্তু তাদের খুব একটা থাকে না। খুব দ্রুতই ওনাদের ঘুম চলে আসে, কারণ তারা অনেক ভোরে ওঠেন। তো একদিন নাকি হয় কি, ওই নানি যখন ঘুমিয়ে পড়েছেন নানার পাশেই, ওই সময় ওই জিনটা নানার শরীরের ভিতরে ঢুকে গিয়েছে আর নানার শরীরের সব অর্গানগুলো নষ্ট করে দিয়েছে। এদিকে নানা বুঝতে পেরেছিলেন, কিন্তু প্রথম দিকে কিছু বলেন নাই। নানা বলেন যে একজন হুজুর নিয়ে আসো, তাকে দিয়ে এই কাজটা করাতে হবে। তো হুজুর আসে, কিন্তু কাজ হয় না। এইভাবে যে কত হুজুর আসছে গেছে, কিন্তু কোনো লাভ হয় নাই। শেষমেশ তার যখন অবস্থা খারাপ হয়ে যায়, বড় হসপিটালে নেওয়া হয়, তখন চিকিৎসার শুরু করার জন্য যে ধরনের টেস্টগুলোর দরকার হয়, টেস্ট করে দেখা যায় যে নানার ক্যান্সার হয়েছে। ডাক্তার বলেন যে তার একদম লাস্ট স্টেজ, এখন আর চিকিৎসা করার কোনো সুযোগ নাই, তাকে পাঠিয়ে দেওয়া হয় বাড়িতে। এভাবেই মৃত্যুর দিন গুনতে থাকেন নানা। তার জিনকে, ওই জিনটা আবার ডাকে। এইবারও জিনটা আর সশরীরে আসে না, তবে রাতে নানার স্বপ্নে এসেছিল। নানাকে দেখার পর ওই জিনটা বলে যে হায় রে আমিন, তুই কি করলি? তুই যখন ডাকছিস তখনই আসছি, না করি নাই কখনো, কিন্তু তোর আর আমার ভিতর এমন একটা পর্দা পড়ে গেছে, এখন আমার কিছু করার নাই। আমি চাইলেও কিছু করতে পারবো না, কারণ এটা আমার একটা সীমাবদ্ধতা, আমি এই সীমাবদ্ধতা কাটাতে পারি না। তোর আর আমার মধ্যে সরাসরি আর যোগাযোগ হওয়ার কোনো সুযোগ নাই। আর আমি অনেক কষ্টে আসছি, তুই অনেকবার ডাকছিলি, এর আগে আসতে পারি নাই। অনেক কষ্টে আমি এখন তোর স্বপ্নের মধ্যে আসতে পারছি, আর এটাই তোর সাথে আমার শেষ দেখা। এরপরে আমি আর তোর সাথে কোনো কথাও বলতে পারবো না, দেখাও করতে পারবো না, স্বপ্নের মধ্যেও আসতে পারবো না। আর তোকে আমি একটা কথা দেই, তোর এই অবস্থা যে কবিরাজ করেছে, আমি কথা দিলাম ওই কবিরাজকে আমি জানে মেরে ফেলবো। এটা বলে নাকি ওই জিন বিদায় নেবে। বিদায় নেয়ার পূর্ব মুহূর্তে বলে যাও, আর একটা কথা তোকে বলে যাই, ওই যে কবিরাজ যার ছেলেকে মেরে ফেলা হয়েছিল, সে তার ছেলে মারা যাওয়ার 5 দিন পর তার ছেলের কবর খুঁড়ে ছেলের দেহ থেকে মাথা আলাদা করে সেই মাথা দিয়ে কালো জাদু করে এক ভয়ঙ্কর জিনকে ডাকে।
আর সেই জিনকেই তোর পিছনে লাগিয়ে দিয়েছিল। এই জিনটা বোবা জিন, আর এই জিনটাই তোর গুরুকে তুলে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে আমি সেটা জানার চেষ্টা করি নাই, বা জানার দরকারও হবে না। তবে এতটুকু বুঝি যে ওকে আর কোথাও পাওয়া যাবে না, ও মারা গেছে, ওর কোনো হদিস পাওয়া যাবে না। আর ওই জিনটাই তোকে এই ক্ষতিটা করে দিয়েছে। আর তুই রসুন খেয়েছিস, আমি আর তোর কাছে আসতে পারতেছি না। তো যাক, এটাই শেষ তোর সাথে আমার কথা স্বপ্নের মধ্যে। আর আমাকে ডাকিস না, ডাকলে আমি আসতে পারবো না। এই বলেই নাকি স্বপ্নের মধ্যেই জিনটা চলে যায়, আর ওয়াদা করে যায় ওই কবিরাজকে সে শেষ করে দেবে। নানা মৃত্যুর পূর্বেও নাকি অনেকবার ওই জিনটাকে ডেকেছে, কিন্তু আর কখনোই আসেনি। নানা এটাই বলতে চেয়েছিলেন যে ওই কবিরাজটাকে হত্যা করো না। নানা মৃত্যুর আগে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, নতুন করে কালেমা পড়ে মুসলিম হয়েছিলেন। যেহেতু উনি যে কাজগুলো করতেন এতে তো কেউ আর মুসলিম থাকতে পারে না, তো উনি নামাজ কালাম পড়া শুরু করেছিলেন। উনি জানতেন যে ওনার হায়াত আর বেশি দিন নাই। তো শেষ দিনগুলোতে নানা এভাবেই মানে আসলে পার করেছেন ইবাদত বন্দেগীর মাধ্যম দিয়ে, এবং উনি ওনার কাজের জন্য খুব অনুশোচনা করতেন। তবে ওনার কাছে যেই ভয়ঙ্কর জিনটা আসতো, ওই জিনটা ওই কবিরাজকে আদতে মেরে ফেলেছিল কিনা বা কী করেছে, এই বিষয়টা নানা আর জানতে পারেন নাই, এটা আর জানা যায় না। তো ঘটনাটা এ পর্যন্তই। নানা ইন্তেকাল করেছেন। এভাবেই নানার সাথে ঘটে যাওয়া একটা দীর্ঘ ঘটনার সমাপ্তি ঘটল। উনি কিন্তু অনেকবার বান মেরেছেন, বহু মানুষকে অনেক ক্ষতিও করেছেন। এর জন্য উনি ক্ষমা চেয়েছেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, উনি চাইলে ক্ষমা করতে পারেন, যেহেতু নানা ক্ষমা চেয়েছেন। আর উনি মারা গিয়েছেন। আমরা সকলের জন্য একটা মেসেজই আপনাদেরকে পৌঁছে দিতে চাই, সেটি হচ্ছে যে অনেকে ব্ল্যাক ম্যাজিক শেখে না, কিন্তু ব্ল্যাক ম্যাজিক জানে এমন ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখে, প্রয়োজনে তাদেরকে ব্যবহার করে। চিন্তা করে আমি তো আর ব্ল্যাক ম্যাজিকের শব্দগুলো উচ্চারণ করছি না, ওই কবিরাজ করছে, আমার কি? আমরাও কি সেই কুফরির অংশ হচ্ছি না? কবিরাজ উচ্চারণ করছে, কার জন্য করছে? আমাদের জন্যই তো করছে। তাহলে সেই গুনাহ আমাদেরও হচ্ছে, আমি উচ্চারণ করি আর না করি। এই জন্য আমরা সতর্ক থাকবো প্রিয় লিসেনার্স। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ মাসুদ রানাকে, দুইটি ঘটনা পাঠিয়েছেন। আশা করছি আপনার কাছ থেকে আরও ঘটনা পাবো ইনশাল্লাহ। চলুন প্রিয় লিসেনার্স, আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সুমাইয়া আক্তার নিম্মি। ওনার বেশ কিছু ঘটনা কিন্তু ইতোমধ্যে আমরা প্রচার করেছি। ওনার মূল বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে হলেও বর্তমানে উনি বসবাস করছেন ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার সুভাড্ডা ইউনিয়নের সুখপাখি গ্রামে। তো ওনার আগের ঘটনাগুলোতে আপনারা লক্ষ্য করেছেন বা শুনেছেন যে ওনার দাদি কিন্তু ছোটবেলা থেকেই রুকিয়া সংক্রান্ত ব্যাপারগুলোতে একটু একটু করে এক্সপার্ট হয়েছিলেন। ছোটবেলা থেকেই উনি বিভিন্ন বিষয়গুলো আল্লাহর অশেষ রহমতে বুঝতে পারতেন। এভাবেই কিন্তু উনি আস্তে আস্তে রুকিয়া শিখেছিলেন। তো আমাদের এবারের হরর নাইট এপিসোডের ৭৩তম আয়োজনের শেষ ঘটনাটি থাকছে দাদিকে নিয়ে। তার আগে একটি উইশ করতে চাই, সেটা হচ্ছে যে আরিয়ান ইসলাম রাফি এই আইডি থেকে একজন কমেন্ট করেছেন যে ২১শে জুলাই তার বার্থডে। তো উনি বলেছেন যে যেহেতু আজকে হরর নাইট এপিসোডের এই আয়োজনটি ২১শে জুলাই পড়ে গেছে, তাকে যেন আমরা উইশ করি। আরিয়ান ইসলাম রাফি ওরফে রাব্বি, আপনার জন্য শুভকামনা রইল আফনান দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের পক্ষ থেকে। আপনার জীবন সুন্দর হোক, সুস্থতার সাথে জীবনযাপন করুন, এটাই আমরা কামনা করি। প্রিয় লিসেনার্স, নিম্মি আপুর দাদির সাথে ঘটে যাওয়া যে ঘটনাটি এখন আমরা শেয়ার করতে যাচ্ছি,
এই ঘটনাটির সময়কাল 1980 সালের পরের ঘটনা আর কি। তো এটাও মুন্সিগঞ্জের ঘটনা। ওই সময়ে ওনাদের যেই ঘরবাড়িগুলো ছিল, দেখা যাচ্ছে যে একই উঠোন, আলাদা আলাদা ঘর। দেখা যাচ্ছে যে অন্য উঠোন, সেখানে কিন্তু এক একটা বাড়ির আলাদা আলাদা পার্টিশন দেয়া থাকতো না। মানে এখন যেরকম আমরা দেয়াল করে রাখি বা এরকম আলাদা পার্টিশন দিয়ে রাখি, তখন কিন্তু এরকমটা থাকতো না। এমনিতে হয়তো বা বেড়া এরকম কেউ কোনো জায়গায় দিত, কারণ অনেকেই তো বিশাল জায়গা নিয়ে তাদের ঘর বাড়ি, উঠোন, পুকুর, এত জায়গা কিভাবে পার্টিশন দেবে। তো এই জন্য কিন্তু এক বাড়ি থেকে আর একটা বাড়ি খুব সহজেই দেখা যেত। তো ওই সময়ে এই নিম্মিয়াপুর ছোট ফুপু, তার সাথে ওই পার্শ্ববর্তী বাড়ির আর একটা মেয়ের খুব ভালো সম্পর্ক ছিল। একই বয়স, তো 15 বছরের মতো তাদের বয়স ছিল। তো যতটুকু জানা যায় যে ওই ছোট ফুপুর বান্ধবীর নাম হচ্ছে মায়া, যতটুকু ওনাদের মনে পড়ে আর কি। তো এই মায়ার সাথে একসাথে ঘোরাঘুরি করতো, খেলাধুলা করতো। আর দাদির বিষয়গুলো তো আমরা আগেই বলেছি। তবে আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে উনি অনেক কিছু নাকি স্বপ্নের মাধ্যমে শিখেছেন। অনেক ভালো জিন তাকে স্বপ্নের মধ্যে এসে বিভিন্ন দোয়া, বিভিন্ন রুকিয়া, এই জিনিসগুলো শিখিয়ে গেছেন। উনি সেগুলো প্রয়োগ করেও বেশ ভালো ফল পেয়েছেন। তারপর উনি বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও দেওয়ার চেষ্টা করতেন। তো দাদি তো আসলে নিজেও কিছু রোগে আক্রান্ত হয়ে যান, লিভারের সমস্যা দেখা দেয়, তারপর ডায়াবেটিস তো তার ছিলই। উনি ঢাকাতে গিয়েছিলেন ট্রিটমেন্ট করার জন্য, এই নিম্মিয়াপুর বড় চাচার বাসায়। আর ওনার বাকি ছেলেমেয়েরা তো গ্রামেই থাকতেন আর কি। তো চাচার কাছে বেশ কিছুদিন ছিলেন। ওই যে ট্রিটমেন্ট করাতে গিয়েছিলেন, তখনকার ঘটনাও আমরা বলেছিলাম। তো চিকিৎসা যখন শেষ করে উনি গ্রামে ফেরত আসেন, তখন মোটামুটি সুস্থই। তবে এমনিতে অসুস্থতাজনিত কারণে শরীরের যে ধকলটা থাকে, এই ব্যাপারটা ছিল। সুস্থ বলতে মানুষ সুস্থতার পর্যায়ে চলে গেলেও তো দুর্বলতা থাকে, ওই রকম দুর্বলতা ওনার ছিল। হাঁটাচলা করতেন আস্তে আস্তে। তো এই যে মায়া আর এই ছোটো ফুপু, ওনারা দুইজন একসাথে চলাচল করতেন। তো ওনারা বিকালের দিকে বা সন্ধ্যার দিকে এমন কোনো একটা জায়গায় গিয়েছিলেন, যে জায়গাটা বেশ খারাপই ছিল বলতে হবে। কেননা ফেরত আসার পর থেকেই নিয়ে ওই যে মায়া, সে খুব অস্বাভাবিক আচরণ করতে লাগলো। চিৎকার চেঁচামেচি, বকাবাজি, উল্টা পাল্টা কথা বলা, ঘরের জিনিসপত্র ভাঙচুর, এরপর নিজের চুল নিজে ছিঁড়ে ফেলছে। তো এই যে ছোটো ফুপু, তার নাম হচ্ছে মনিকা। সবাই ভাবছে এই মনিকার সাথে নিশ্চয়ই ঝগড়াঝাটি হয়েছে, মনিকা কিছু করছে, এই জন্য বাসায় সে এরকম করছে। এখন এই মায়ার পরিবারের লোকজন এই মনিকা ফুপুকে ডাকছে। মনিকা ফুপুকে জিজ্ঞেস করছে, এই তুই মায়াকে কি বলছিস? মনিকা ফুপু বলে যে না, তো আমি তো কিছু বলি নাই। সেও এই মায়ের অবস্থা দেখে, মানে মনিকা ফুপুও কিন্তু মায়ের এই অবস্থা দেখে সেও ভয় পাচ্ছে। আরে ওর এরকম কেন হলো, ঘটনাটা কি? তবে এতটুকু বলেছিলেন যে এই যে মনিকা ফুপু আর এই মায়া, এই দুইজন সন্ধ্যার কিছুক্ষণ আগে জোড়া কবরের পাশ দিয়ে আসছিলেন। এই জোড়া কবর দুটি হচ্ছে এই নিম্মিয়াপুর দাদা এবং দাদির। তো যাই হোক, এটা তাদের আর একজন দাদি, কারণ ওনার দাদা দুটো বিয়ে করেছিলেন, ওই দাদির আর কি কবর, দাদা দাদির কবর পাশাপাশি জোড়া কবর। এখন ওই সময় হতো কি, মানুষ তো বেশ জায়গা জমি নিয়ে ঘরবাড়ি করতো। তো কবরস্থানে অনেক সময় কবর না দিয়ে বাড়ির কোনো একটা জায়গায় দিত, কারণ অনেক বিশাল জায়গা ছিল। তো এই কারণে কিন্তু নিম্মিয়াপুর ওই দাদির কবর দাদার পাশে দেওয়া হয়েছিল, দাদার কবরটাও কবরস্থানে দেওয়া হয়নি। তো ওইখানে একটা বড় ঘাটলাও ছিল। নিম্মিয়াপু সেই ঘাটলার ছবিও আমাদেরকে দিয়েছিলেন। তো মূলত ওনারা গল্প করতে করতে ওই ঘাটলার পাশ দিয়ে হাঁটাচলা করছিলেন। মাগরিবের আজান দিবে দিবে ভাব, ওই সময় তারা ওই জোড়া কবরের পাশ দিয়ে হেঁটে বাসায় চলে আসছিলেন। মূলত এরপর থেকেই মায়ার এই সমস্যা। তো এটা যখন জানতে পারলেন যে এই কারণে এটা হয়েছে, তখন তো সবার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে, নিশ্চয়ই ওখান থেকে কোনো একটা জিনিস পিছু নিয়েছে। যেহেতু বাড়িতে দাদি আছেন, উনি রুকিয়া জানেন, ওনাকে তো রুকিয়া করার জন্য ডাকবেন, এটাই স্বাভাবিক।
কিন্তু সমস্যা কি, উনি তো বেশ দুর্বল ছিলেন ওই সময়, পরিপূর্ণভাবে শরীরের শক্তি ওনার ফেরত আসে নাই। আর এই ধরনের রুকিয়া করতে গেলে কিন্তু শরীরের উপর বেশ চাপ পড়ে। তো উনি তো আসলে যে আসবেন এটা ওনার শরীর সায় দিচ্ছিল না, কিন্তু মনকে তো আর বেঁধে রাখা যায় না, কারণ ওই মায়াকে উনি চিনতেন, তার মেয়ের সাথে খেলাধুলা করে, মেয়ের মতোই, যেতে তো হবেই, পাশাপাশি তো বাড়ি। আর মায়ের এরকম চিৎকার চেঁচামেচি শুনে উনিও তো বুঝতে পেরেছেন যে ঝামেলাটা কি। মায়া এমনভাবে চিৎকার চেঁচামেচি করছে, কাকে মারবে কাকে ধরবে, খুব একটা ক্রিটিক্যাল অবস্থা আর কি। একটা পর্যায়ে দাদি সিদ্ধান্ত নিলেন মায়ার ট্রিটমেন্ট উনি করবেন। আর মায়া নাকি এত জোরে চিৎকার করছিল, মনে হচ্ছে যে চিৎকারের চোটে তার গলাটাই ফেটে যাবে এবং গলা ফেটে মারা যাবে, ভোকাল কর্ডই নষ্ট হয়ে যাবে, এত জোরে চিৎকার করছিল। কোনো মানুষ এত জোরে চিৎকার করলে আসলে তার বেঁচে থাকারই কথা না, এত জোরে চিৎকার করছিল। আর মনিকা ফুপুও তো ভয় পাচ্ছে, উনি ভয়ে থরথর করে কাঁপছে, আরে কী হইলো এটা, কারণ একসাথে তো দুজন ছিলেন, এখন যদি তারই সমস্যা হয়। আর এখন মনিকা ফুপু কী করবেন উনি নিজেও বুঝতে পারছেন না, একদম কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন। যাই হোক, দাদি আস্তে আস্তে মায়াদের ঘরে আসেন, কয়েকজন একটু সহযোগিতা করেন হাঁটাহাঁটি করতে। মায়াদের ঘরে বসে দাদি মাটিতে বসলেন। মায়ের সামনে বসার পর দাদি কিছু দোয়া কালাম পড়ছিলেন। দু একজন মহিলা ছিল এখানে, বাকি সবাই ভয়ে ঘরের বাইরে দাঁড়িয়েছিল, কেউ ভেতরে আসতে চাচ্ছিল না। তো দাদি রুকিয়া করছিলেন, বেশ কিছুটা সময় পার হয়ে যায়। ওই সময় এশার আজানও দিয়ে দিবে এমন একটা সময় হঠাৎ করে মায়া খুব শান্ত, দাদি মনে হচ্ছে মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তো মূলত দাদি তখন রুকিয়া করতে করতে মায়াকে বাহ্যিকভাবে ঠান্ডা করে ফেলেন, কিন্তু মায়ের ভেতরে কিন্তু জিনটা তখনও রয়ে গেছে, যে মায়াকে বিরক্ত করছিল। দাদি এমন একটা রুকিয়া করেছেন যে ওই জিনটাকে শান্ত করে ফেলেছেন। উনি যে চুপ করে আছেন, আসলে চুপ করে নাই। বিশেষ একটা পদ্ধতিতে দাদি ওই জিনটার সাথে কথা বলছেন, যেটা আশেপাশে কেউ শুনছে না, সবাই দেখছে যে দুইজনই চুপচাপ একজন আরেকজনের দিকে চোখ করে তাকিয়ে আছে। এভাবে বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর দাদি বলে ওঠেন, যেই আমার ঘরে একটা তাক আছে, ওই তাকের উপরে সরিষার তেল পরা আছে, এক্ষুনি এক দৌড়ে গিয়ে ওইটা নিয়ে আয়। আসলে হয় কি, মায়া যে শান্ত হয়ে গেছে, সবাই মনে করেছে কি মায়ার ভিতরে থাকা জিনটা বের হয়ে চলে গেছে, কেউ গুরুত্ব দিচ্ছে না। আশেপাশে একজন আরেকজন কোথায় তুই যা, আরেকজন সেই তুই যা, তো এইভাবে একজন আরেকজনের সাথে ধাক্কাধাক্কি করছে, কেউ যায় না। তো একটা পর্যায়ে আর একজন ভদ্রমহিলা, উনি তার বাচ্চাকে বলছে যে যা তো ওই যে দৌড় দিয়ে যা, ওই দাদির ঘরের ওই জায়গায় একটা সরিষার তেলের শিশি মনে হয় আছে, ওইটা নিয়ে আয়। মানে এতটাই গুরুত্বহীনভাবে তারা এটা চিন্তা করছে যে নিজেরা না গিয়ে একটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিয়েছে। তো বাচ্চা ছেলেটা যে খোঁজাখুঁজি করতেছে, তো খোঁজাখুঁজি করার একটা পর্যায়ে গিয়ে একটা সরিষার তেলের বোতল পায়, সে সেটা নিয়ে আসে। তো সে সেটা নিয়ে আসার পর বাচ্চাটা তার মায়ের হাতে দেয়। তো সেই ভদ্রমহিলা উনি এগিয়ে গিয়ে দাদির কাছে সরিষার তেলটা উনি এগিয়ে দেন। তো দাদি সেটা টাচ করেন না, প্রথমে বলেন যে আসলে তোরা সব কিছু এত গুরুত্বহীনভাবে দেখিস কেন, আমি যে বললাম যে দ্রুত আন, তোরা এতটা দেরি করে ফেললি, তুই জানিস যে এর মধ্যে কত জিনিস ঘটে গেছে। দাদি বলেন যে উনি ওই জিনটাকে বলেছেন যে তুই এই মেয়েটাকে কেন বিরক্ত করছিস। তখন ওই জিনটা নাকি বলেছে যে ওরা যখন ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছিল জোড়া কবরের পাশ দিয়ে, ওইখানে ওই জিনটা ছিল। প্রত্যেকটা মানুষের শরীরেরই একটা ঘ্রাণ থাকে, তো ওই মেয়েটার ওই যে মায়ার শরীরের যে ঘ্রাণটা, এটাতে কোনোভাবে ওই জিনটা আকৃষ্ট হয়ে গেছে। আর তখন এই মেয়েটার সাথে চলে আসছে, সন্ধ্যার পরপরই এর উপর আসর করেছে। দাদি তখন বলেছেন তুই চলে যা, তুই এখানে থাকার কারণে ওর শরীরে এমন একটা উত্তাপ হয়েছে, এই তাপেই মেয়েটা মারা যাবে, এই তাপেই ওর শরীরের ভিতরের যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো এগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তুই চলে যা। তখন সে বলেছিল যে সে যাবে না। আর ওই সময় নাকি দাদি বলেছিলেন যে সরিষার তেলটা নিয়ে আয়। ওই সময় যদি সরিষার তেলটা সাথে সাথে মেখে দেওয়া যেত, তাহলে ওই জিনটা চলে যেতে বাধ্য হতো। কিন্তু এই যে দেরি হয়ে গেছে, এই দেরিতে একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে
ওই জিনটা ওই মেয়েটার শরীরে তার ক্ষমতা দিয়ে বেশি করে প্রভাব বিস্তার করা শুরু করেছে। বুঝতে পেরেছে যে এই মহিলা কোনো একটা কাজ করবে। তো এই সরিষার তেলটা আনতে দেরি হওয়ার কারণে মধ্যবর্তী এই সময়টাতে সে তার প্রভাবটা বিস্তার করার জন্য পর্যাপ্ত সময় পেয়েছে। যদি শেষ মুহূর্তে এসেও সরিষার তেলটা লাগানো যেত তাহলে তার কার্যক্রমটা সম্পন্ন হতো না, একটা জায়গায় সে আটকে যেত। কিন্তু না, সে সেটা করে ফেলেছে। এখন কি করা যায়? দাদি তখন চিন্তা করলেন যে কোনো না কোনো কাজটা করতে হবে। এরপর দাদি যেটা করেছেন সেটা হচ্ছে উনি এমন একটা রুকিয়া শুরু করেছেন যার মাধ্যমে ওই জিনটাকে মায়ার শরীর থেকে বের করে পার্শ্ববর্তী একটা হিজল গাছ আছে, এই হিজল গাছের সাথে চিরতরে আটকে ফেলা। ওই হিজল গাছের বাইরে কখনো যেতে পারবে না। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো বা কাউকে ছোটোখাটো ভয় দেখাতে পারবে, কিন্তু ওই হিজল গাছের বাইরে যাওয়ার ক্ষমতা ওর কখনোই থাকবে না, আর কাউকে বড় ধরনের কোনো ক্ষতি করার ক্ষমতাও থাকবে না। ওই জিনটা এটা বুঝে ফেলেছে। ওই জিনটা নাকি বলেছিল যে তুই আমাকে গাছে বেঁধে ফেলার রুকিয়া করতেছিস না? এই তোর মেয়ে আছে না, এই মায়ের সাথেই থাকে মনিকা, ওটারে কিন্তু ধরবো। তখন নাকি দাদি রেগে গিয়ে বলেন, যা তোরে আমি অনুমতি দিলাম, যা পারিস কর। এইটা নাকি দাদি বলে ফেলেছেন, অর্থাৎ দাদি অনুমতি দিয়ে দিয়েছেন। তো দাদি যখন ওই আমলটা করছিলেন বা ওই রুকিয়াটা করছিলেন, ওই জিনটা মায়াকে ছেড়ে চলে যায়। দাদি জিনটাকে আটকে রাখতে পারলেন না ওই হিজল গাছের সাথে। তো সে তো হুমকি দিয়ে গেল, দাদি অনুমতি দিলেন। তো দাদি যাই হোক মায়াকে আরও কিছুক্ষণ ঝাড়ফুঁক করে উঠে আস্তে আস্তে নিজের ঘরের দিকে ঢুকবেন, এমন সময় দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। এই যে ছোট ফুপু মনিকা, মানে মনিকা ফুপু, সে ঘরের মধ্যে বিকটভাবে বসে আছে। ঘরের মেঝেতে হাত পা ছড়িয়ে বসে আছে, চুল এলোমেলো, চোখ দুটো লাল টকটকে, আর উদ্ভটভাবে হাসছে। আর চাহনিটা এতটাই বিকট ছিল যে দাদি ঘরে ঢোকার আগেই এই দৃশ্য দেখে বুঝে গেছেন যে ওই জিনটা এখন সরাসরি এসে এই মনিকা ফুপুর ঘাড়ের উপর বসে, অর্থাৎ তাকে পজেস করে ফেলেছে। কি একটা অবস্থা! ঈশার আজান হয়ে গেছে, রাত হয়ে গেছে। 1980 সালে ওই সময়ের প্রেক্ষাপটে তো ওইখানে ইলেকট্রিসিটি যায় নাই, সবাই ঘুমিয়ে পড়েছে। এখন কি করা যাবে? তো দাদি উনি এই মনিকা ফুপুর উপর রুকিয়া করছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। মনিকা ফুপু উনি তাণ্ডব চালানো শুরু করছেন ঘরের মধ্যে, বাসন ভেঙে ফেলছেন, কাপড় চোপড় একদম ছড়িয়ে ছিটিয়ে ফেলছেন, বাসায় রাখা কাঁচা মাছ খেয়ে ফেলা শুরু করেছেন, এক পাতিল ভাত নিয়ে গরম ভাত খাওয়া শুরু করছেন, মুহূর্তের মধ্যে এক পাতিল ভাত সাবার, কাঁচা মশলা খাওয়া শুরু করে দিয়েছেন। এই সব জিনিস চলছে। তো দাদি তো রুকিয়া করেই যাচ্ছেন, কিন্তু এই মনিকা ফুপুর উপর কোনো প্রভাবই পড়ছে না। অথচ একটু আগে সেম রুকিয়া করেছেন উনি এই মায়ের উপরে, সেটা কিন্তু মোটামুটি প্রভাব পড়েছে, কিন্তু এখন প্রভাব পড়ছে না। তখন দাদি বলেন যে না, ওর উপর প্রভাব পড়বে না, কারণ এই জিনটা সরাসরি এসে এই মনিকাকে ধরছে। আর উনি তো ওই জিনটাকে অনুমতি দিয়ে দিয়েছেন, ওই জিনটা তার মেয়ের উপর প্রভাব বিস্তার করার কথা বলেছে, আর দাদি অনুমতি দিয়েছে, ঠিক আছে যা ধর দেখি তুই কী করতে পারিস। এই অনুমতি দিয়ে দিলে নাকি তখন রুকিয়া করে ওই জিনের উপর প্রভাব বিস্তার করাটা খুবই কঠিন হয়ে যায়। দাদি সেটাই জানান সবাইকে যে এই কারণেই মূলত ওর উপর প্রভাব বিস্তার করতে পারতেছি না। তবে হ্যাঁ, আমি এখন না পারলেও অন্য কেউ যদি রুকিয়া করে তাহলে কিন্তু হবে। এখন এত রাতের বেলা উনি কোথায় যাবেন? তো দাদির জানা মতে একজন লোক বলতে একজন মহিলা মানুষ ছিলেন যাকে চিনতেন, উনি ভালো রুকিয়া করতে জানতেন, কিন্তু এত রাতের বেলা কিভাবে যাবেন? দাদির শরীরও তো ভালো না, অসুস্থ উনি। তো কোনোভাবে রাতটা পার করে দাদি সকালবেলাই ভোরের আলো ফোটার সাথে সাথে সেই মহিলার বাড়িতে বের হয়ে যান। তো ওই মহিলাকে নিয়ে আসতে আসতে প্রায় 12টার মতো বেঁচে যায়, দুপুর 12টার মতো। তো যখন আসছে তখনও নাকি ফুপু ওই রকম উদ্ভট আচরণ করছিল, চিৎকার চেঁচামেচি, ভাঙচুর। সকালের দিকে উনি কিছুটা সময় ঘুমিয়েছিলেন আর কি। তো ওই ভদ্র মহিলা আসেন, উনি রুকিয়া শুরু করেন। দীর্ঘ সময় রুকিয়া করার পর ওই জিনটি
ফুপুর শরীর ত্যাগ করে চলে যায়। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ওই জিনটা নাকি একটা কথাও ওই মহিলার সাথে বলে নাই, রুকিয়া করছে এমনিতেই চলে গেছে। অনেক সময় বলে না যাবো না এটা সেটা, কিন্তু না, তা কিন্তু হয় নাই। জিনটা চলে গেল। আসলেই কি গিয়েছে? না, যায়নি। এই জিনটা ছিল খুবই চতুর একটা জিন। সে কি করেছে, দাদির ঘরের পাশেই যে বড় হিজল গাছটা ছিল যেটাতে দাদি ওই জিনটাকে আটক করতে চেয়েছেন, সে ওই হিজল গাছে গিয়ে উঠেছে। তো ওই মহিলা রুকিয়া করতে আসছেন, তো মহিলা চিন্তা করছেন যাক বাঁচা গেছে, বাচ্চাটার প্রাণে বেঁচে গেছে, তো মহিলা চলে গেছেন। দাদির মনের মধ্যে একটা কিন্তু থেকে যায়। দাদি চিন্তা করছেন যে এই জিনিসটা তো এত সহজে ছেড়ে যাওয়ার কথা না। এই ভদ্রমহিলা আসলো, রুকিয়া করলো, এই ভদ্রমহিলার সাথে একটা কথাও বললো না, খুব সহজে ছেড়ে চলে গেল। এদিকে ফুপু যখন শান্ত হয়ে গেছে, ফুপুর শরীর থেকে যখন চলে গেছে, তখন ফুপুকে নিয়ে সবাই ব্যতিব্যস্ত হয়ে গেছে। দাদি একটু চিন্তা করলেও ওই সময় প্রেক্ষাপটে উনি খুব একটা ভাবেন নাই, কারণ ফুপুকে নিয়েই, মানে মনিকা ফুপুকে নিয়েই চিন্তা। সে এর মধ্যে এমন কিছু খাবার খেয়ে ফেলেছে, যেমন কাঁচা মশলা খেয়েছে, মরিচের গুঁড়া খেয়ে ফেলছে, এতে করে তার শরীরটা একটা মারাত্মক ক্ষতি হতে পারে। তখন তাকে স্বাভাবিক করার জন্য তো তারা কিছু ঘরোয়া চিকিৎসা করবেনই, তো সেটাই শুরু করেছেন। কয়েকদিন একদম স্বাভাবিক ছিল। ওই সময়ে যে টিনের ঘরগুলো থাকতো মুন্সিগঞ্জ, বিক্রমপুর, ওই এলাকায় কিন্তু কাঠের ঘরগুলো আমরা দেখতে পারি, যে কাঠের ফ্রেমে টিনও লাগানো থাকে, আবার পুরোপুরি কাঠের ঘরও থাকে। তারপরে ওই এলাকায় তো বিভিন্ন সময় পানি জমে বা অনেক সময় বর্ষার পানি আসে, এই জন্য মানুষ মাটি থেকে এক ধরনের সিমেন্টের খাম্বা দিয়ে ঘরটাকে উঁচু করে ঘর নির্মাণ করেন। এগুলো কিন্তু গাছের গুঁড়ির মতো কাজ করে, মানে এত শক্ত হয়ে থাকে আর কি। আপনারা যারা ওই এলাকায় গিয়েছেন, এ ধরনের কাঠের বাড়ি বা মাটি থেকে বেশ উঁচু ঘরগুলো দেখবেন যে সেগুলো সিমেন্টের এক ধরনের পিলার দিয়ে ঘরগুলো তৈরি করা হয়। তো ওই রকম একটা ঘর তৈরি করা হচ্ছিল। আমরা এখন যেরকম পাইলিং করা দেখি না, তো ওই রকম করে ওই সিমেন্টের যেই খুঁটিগুলো অনেকটা নিচু করে মাটির নিচে দিয়ে দেওয়া হতো, পাইলিংয়ের মতো, মানে গ্রাম্য পাইলিং। কিন্তু এই পাইলিংগুলো কিন্তু অনেক শক্ত। ওই সময় অনেক আগে তৈরি করা ঘরগুলো কিন্তু এখনও অনেক ঝড়েও এক চুলো নড়ে নাই। বিশেষ করে ওই এলাকা গেলে এটা আপনারা দেখতে পারবেন যে কাঠের বাড়িঘরগুলো মুন্সিগঞ্জে আছে। তো ওই রকম করে ওই সিমেন্টের যে খাম্বা বসানো হয়েছিল, সিমেন্টের খাম্বাগুলো কিন্তু আবার একটার সাথে আর একটা জয়েন্ট দেওয়া যায়। তো মাটির নিচের যে অংশটা ছিল, আবার ওই যতটুকু অংশ বাইরে বেরিয়েছিল ওইটার সাথে তো আবার কিছু জিনিস ফ্রেম করে, কিছু জিনিস দিয়ে ফ্রেম করে আবার উপরের দিকে কিছু খাম্বা যুক্ত করতে হবে। তো ওই রকম কিছু খাম্বা যুক্ত করা ছিল, তখনও ঘরটা তৈরি হয় নাই, জাস্ট খালি খাম্বাগুলো লম্বা লম্বা হয়ে আছে, খুঁটিগুলো গাড়া হয়েছে আর কি, টিন বসানোটা বাকি। ওই সময় তো আর ইলেকট্রিসিটি আসে নাই, সবাই তো হারিকেন জ্বালিয়ে রাত পার করতো। তো সন্ধ্যার পর আশেপাশে যে আরও সব ঘরে ছোটো ছেলেপেলেরা আছে না, বা অন্য মেয়েরা আছে, উঠোনের মধ্যে পাটি পেতে সবাই বসতো, একসাথে অনেক গল্প গুজব করতো। তখন যে মুড়ি নিয়ে আসতো, গুড় নিয়ে আসতো, এগুলা খেত, দীর্ঘ সময় ধরে কিন্তু গল্প গুজব করতো। তখন অনেক ভুতুরে গল্পও হতো। তো ওই যে গল্পগুলো হচ্ছিল, ওইখানে এই যে মনিকা ফুপুও ছিল। তো গল্প করার সময় হঠাৎ করে এই মনিকা ফুপুর চোখ যায় ওই ঘরটার দিকে, যেই ঘরটাতে ওই যে পিলার গাড়া হয়েছে ঘর তৈরি করার জন্য আর কি, মানে ঘর তৈরি হয় নাই, পিলার। তো উনি পিলারের দিকে তাকিয়ে আছে। উনি দেখছে যে একটা কালো অবয়ব, ঠিক মানুষের মতো না, হাঁটাহাঁটি করছে, ঘোরাঘুরি করছে ওই দিকটা দিয়ে। সে কখনো ডানে যায়, বায়ে যায়, এদিক সেদিক যায়, ঘোরাঘুরি করে। তো ফুপু এটার দিকে তাকিয়েছিল, সবাই মিলে গল্প করছে। তো সবার গল্প সবাই শুনছে, সবাই সেই গল্পের মধ্যে মজে আছে, কিন্তু ফুপু ওই দিকে তাকিয়ে আছেন। উনি দেখছে তো দেখছেনই। তো উনি মনে মনে ভাবছেন যে ঘরটি যার, যিনি ঘর উঠাবেন, উনি একজন ভদ্রমহিলা, তো তাকে আবার উনি নানি বলে ডাকতেন। হয়তো ভাই নানি সব কিছু পরখ করছেন, তখন তো আর বেশি রাত না, আশেপাশের লোকজন ঘোরাফেরা করছে, উনি হয়তো বা ওখানে কিছু একটা করতে এসেছেন অন্ধকারে, তো ওরকমই চিন্তা করছেন আর কি। তো ওইভাবেই তাকিয়ে আছেন। আমরা অনেক সময় নিজের অজান্তেই একভাবে কোনো দিকে তাকিয়ে থাকি না, ওই রকম। হঠাৎ করে এই মনিকা ফুপু দেখেন কি
যে এই অবয়বটা ওই হিজল গাছের উপরে বেয়ে বেয়ে উঠে গেল। যখনই এটা দেখছেন তখন তো উনি বুঝে গেছেন, আরে এটা তো সেই নানি না, এটা তো কোনো মানুষ না, এটাই হিজল গাছে উঠলো কেন? উনি তো প্রচণ্ড ভয় পান আর চিৎকার করতে করতে দৌড়তে ঘরের ভিতর ঢুকে যান। তো দাদি জিজ্ঞেস করছেন, এই কী হয়েছে, চিৎকার করছিস কেন? তখন সে বলে যে এই আমি দেখছি। তো দাদি তো অসুস্থ ছিলেন। তখন উনি বললেন যে এই শোন, তুই ঘর থেকে বের হইস না, কিন্তু মনে হচ্ছে একটা ঝামেলা সামনে আমরা পোহাতে যাচ্ছি। এদিকে রাত যখন একটু গভীর হতে থাকে তখন যে যার মতো ঘরে চলে যায়, আড্ডা শেষ করে সবাই রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমাবে। তো আগে তো বেশ তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে যেত। এখন হয়েছে কি যে এই ফুপু যে ঘুমাবেন, বড় ফুপুর ঘরটা ছিল তো আলাদা। তো বড় ফুপু উনি যখন খাওয়া দাওয়া করবেন আর কি, সবাই তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, তো বড় ফুপুর বাসায় তখন খাওয়া দাওয়া আর কি রেডি হচ্ছে। তো উনি একটা শব্দ শুনতে পান, কেউ যদি পাটখুরি দুমড়ে মুচড়ে ভেঙে গেলে যেরকম মটমট শব্দ হয় ওরকম শব্দ হচ্ছে, হাড় যদি কুড়মুড়িয়ে খাওয়া যায় যেরকম শব্দ হয়, আবার শুকনো পাতা যদি কেউ হাত দিয়ে চাপ দিয়ে গুঁড়ো করতে চাই যেরকম খচমচ আওয়াজ হয়, ওই রকম শব্দ হচ্ছে। তো এটা যে ফুপু একা শুনছেন বিষয়টা এরকম না, সবাই শুনতে পাচ্ছেন। তো এই শব্দের কারণে বিরক্ত হয়ে বড় ফুপু আসলে এই জিনিসটা কি, আশেপাশে কোনো বাচ্চা কাচ্চা দুষ্টামি করতেছে কিনা উনি এটাই মনে করছেন আর কি। তো উনি চিৎকার দিয়ে বলেন যে এই কে আসলো রে, তোদের হাত পা কিন্তু ভাঙিয়ে দেবো, রাতের বেলা আইসা এরকম দুষ্টমি কেন করতেছস? তোদের কি মা বাপ তোদের এত রাত্রে ঘর থেকে বের করছে এরকম মানুষের জ্বালাতন করার জন্য নাকি? এই যা বাড়ি যা, এরকম বলছে। তো যখন উনি এরকম কথা বলেন শব্দটা হঠাৎ করে থেমে যায়। আর ঠিক এর পরই হয় কি, টিনের চালে এমনভাবে পানি পড়ার আওয়াজ হয়, কেউ যদি এক মগ পানি দূর থেকে টিনের চালের উপর ফেলে ধপাস করে একটা শব্দ হয় না, বৃষ্টির শব্দ আর এই ধরনের পানি পড়ার শব্দ কিন্তু এক না। তো এরকম যদি কেউ মগে পানি নিয়ে ছুঁড়ে ফেলে তখন এক ধরনের শব্দ হয়, ওই রকম শব্দ হয়। আর এই শব্দ শোনার পর দাদির আর বুঝতে বাকি থাকে না যে এটা কোনো মানুষ না। তখন দাদি বলে দেন যে এই মনিকা, খবরদার তুই ঘর থেকে বের হইস না কিন্তু। আর এই বড় ফুপু করছেন কি, উনি এটা কি এটা দেখার জন্য দরজা খুলে বাইরে একটু উকি দিছেন। উকি দেওয়ার পর উনি দরজা খুলে তেমন কিছু দেখতে পান না। উনি যখন আশেপাশে দেখছেন যে আশেপাশে কেউ আছে কিনা, তখন ওনার চোখ যায় ওই হিজল গাছের দিকে। আর হিজল গাছের দিকে চোখ যেতেই উনি দেখেন যে গোড়া থেকে উপরে উঠে যখন ডাল শুরু হয়ে গেছে, তো ওই ডালের ওইখানে মনে হচ্ছে ভাল্লুকের মতো একটা মাথা দেখা যাচ্ছে, মানে ভাল্লুকের মতো একটা ফেস দেখা যাচ্ছে, বড় বড় চোখ করে ওদিকটাতেই তাকিয়ে আছে। এইটা দেখার পর ফুপু তো প্রচণ্ড ভয় পান, সাথে সাথে দরজা বন্ধ করে দেন। ওই রাত্রে আর কেউ ঘর থেকে বের হয় না। তো ওই রাত্রে পার হয়ে যায়। তো পরের দিন সারাটা দিন ওইভাবেই পার হয়ে যায়। এরপর যখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে সবাই যে যার মতো নিজের ঘরে চলে যায়। তো নিমিয়াপুর দাদি ওই দিন আবার ওই মনিকা ফুপুকে ঘর থেকে বের হতে দেয় না। তো ফুপু আবার বলেছিলেন যে তার সমবয়সী মেয়েদের সাথে একটু কথা বলে সে আসুক, তাতে একটু ভালো লাগবে, কিন্তু দাদি কিন্তু বের হতে দেন নাই। আর দাদার কিন্তু দোতলা একটা বিশাল বড় ঘর ছিল, কিন্তু ওই ঘরে দাদি থাকতেন না, দাদি থাকতেন পাশে একটা টিনের ঘরে। তো ওই রাত্রে বড় ফুপু ইলিশ মাছ রান্না করেছিলেন। তা রাত একটু গভীর হওয়াতে সে সবাইকে খেতে ডাকে। খেতে বসার সাথে সাথে মনে হচ্ছে বাইরে থেকে কে যেন কটমট কটমট শব্দ করছে। আবার সেই পাটখড়ি ভাঙার শব্দ, হাড় ভাঙার শব্দ, গাছের পাতা, শুকনো পাতা যদি কেউ গুঁড়ো করার চেষ্টা করে হাতের ভিতর নিয়ে যেরকম শব্দ হয় খচমচ, ওরকম শব্দ হচ্ছে। তো এই শব্দটাকে দেখার জন্য বড় ফুপু আজও ঘর থেকে উকিয়ে দিয়ে। তো ছোট ফুপু দেখতে চাইলেও দাদি দেখতে দেয় না। বড় ফুপু যখন দরজাটা সামান্য একটু খুলে উকি দিয়েছে বাইরের দিকে, তখন উনি সেই দোতলা ঘরের সামনে লম্বা একটি অবয়ব দেখতে পান। অবয়বটা ছিল একদম লিকলিকে চিকন, মনে হচ্ছে বাঁশ দিয়ে যদি একটা পুতুল তৈরি করা হয়, তার যদি হাত পা থাকে যেরকম হয় না, অনেকটা সেই রকম আর কি, এরকম একটা অবয়ব। এটা দেখতে অনেকটা নাকি এরকম যে নিম্মি আপু জানিয়েছেন যে কেউ যদি এই অবয়বটাকে কোনো কিছুর সাথে তুলনা করতে চায়, যে হরর একটা কার্টুন আছে যেখানে সাইরেন হেড নামে একটা অবয়ব আছে, তো অনেকটা নাকি ওই রকম। তো এটা কয়েকটা সেকেন্ড উনি দেখেছেন। এটা দেখে ভয় পেয়ে উনি ঘরে ঢুকেছেন এবং দরজা বন্ধ করে দিয়ে দাদিকে পুরো ঘটনাটা খুলে বলেন।
তো দাদি কি করেছেন, দোয়া কালাম পড়তে পড়তে আস্তে আস্তে ঘর থেকে বের হয়েছেন। ঘর থেকে বের হওয়ার পর দাদি বলেন, দরজাটা বন্ধ করে দে। এরপর বড় ফুপু এবং তার অন্যান্য ছেলে মেয়েদের ভেতরেই আসলে রাখেন সবাইকে। আর দাদি বলে দেন যে সবাই ভেতরে থাকবি, আমি 3 বার ডাক না দেওয়া পর্যন্ত কেউ দরজা খুলবি না। দাদি যখন বাইরে বের হয়েছেন এর মাত্র কয়েক মিনিট পর মনে হচ্ছে বাইরে কালবৈশাখী ঝড় তুফান শুরু হয়ে গেছে। কিছুক্ষণ, মানে খুব যে বেশিক্ষণ হয়েছে তা না, অল্প কিছুক্ষণ এরকম হচ্ছিল। অন্য কোনো আওয়াজ কিন্তু হচ্ছিল না, মনে হচ্ছে শুধু ঝড় তুফান হচ্ছে। গাছপালা যদি বাতাসে একটার সাথে আর একটা বাড়ি খায় যেরকম শব্দ হয়, এরকম শব্দ কিছুক্ষণ হওয়ার পর দাদি ঠিক 3টা ডাক দেন, যাই দরজা খোল তোরা, আমি আসছি। তো 3টা ডাক দেওয়ার পরও দরজা খোলে নাই। 4 বার ডাক দেওয়ার পর মূলত বড় ফুপু দরজাটা খুলেছেন। এরপর দাদি কোনো কিছু খাওয়া দাওয়া না করে আস্তে করে বিছানায় শুয়ে পড়েন। তো অন্যান্যরা খাওয়া দাওয়া শেষ করে তারা শুয়ে পড়েছেন। ওই রাত্রে আর অন্য কোনো কিছু হয় নাই। পরের দিন দাদি ঘুম থেকে সহজে ওঠে না, মানে উনি এতটা দুর্বল যে বিছানা থেকে উঠতেই পারছিলেন না। জ্বর এসেছে, চোখ দুটো অনেক লাল হয়ে আছে। তো বড় ফুপু এবং অন্যান্য যারা আছেন তারা ভাবছেন যে গত রাতে যে ঘটনাটা ঘটেছে, এমনিতেই তো দাদি অসুস্থ ছিল, তারপর আবার এরকম একটা মারাত্মক রুকিয়া করার জন্য বাইরে বের হয়েছেন, জিনের সাথে মোকাবেলা করার জন্য বের হয়েছেন। তো এটা করলে তো একটু দুর্বল হবেই। এই চিন্তা করে দাদিকে গরম দুধ, ডিম এই জিনিসগুলো খেতে দিয়েছেন যাতে করে দাদির শরীর একটু শক্তি পান। তো দাদি আসলে কিছুই খেতে চাচ্ছিলেন না। হঠাৎ করেই দুপুর 12টা প্রায় বাজে এরকম আর কি সময়, এমন সময় দাদি আস্তে আস্তে উঠে কোনো এক ফাঁকে উঠোনে চলে আসেন। ওই সময় এই নিম্মিয়াপুর বড় ফুপু রান্নাবান্না করছিলেন, আর বাকি সবাই যারা ছিলেন তারা বিভিন্ন কাজে ছিলেন, কেউ খেলাধুলা করছেন, বাচ্চা কাচ্চারা আর কি। তো কেউ আর দাদির দিকে ওই সময়ে তাকায় নাই। তো দাদি উঠোনে চলে আসেন এবং উঠোনে আসার পর দাদির আর কোনো খবর নাই। এরপর অবশ্য দাদির খোঁজ ওই সময় কেউ করে নাই। তো যাই হোক, বড় ফুপু রান্নাবান্না শেষ করার পর রান্না করা হাঁড়ি পাতিল, তারপরে তরকারি ঘরে রেখে আসতে যখন যাবেন তখন দেখেন দাদি নেই। উনি চিন্তা করেন যে অসুস্থ মানুষ যে কিনা সকালে বিছানা থেকে উঠতে পারছিল না, সে এখন কোথায় গেল। আর তাকে ধরে নিয়ে যাওয়ার মতো তো কোনো মানুষও এই মুহূর্তে নাই। ওয়াশরুমে যেতে হলে তো আমাকে ডাকতো, তো আমাকে ডাকও তো দিল না। তো বড় ফুপু ওই তরকারি ঘরে রাখেন এবং বাইরে বের হয়ে দাদিকে খুঁজতে থাকেন। তো আশেপাশে সব ঘরে খুঁজছেন, দাদি নাই। ওয়াশরুমের দিকে যান, সেখানেও নাই। তো অসুস্থ মানুষ এতটা পথ, তো তার আসারও কথা না। তো আশেপাশে পাড়া প্রতিবেশীর ঘরগুলো কিন্তু খুঁজে আসে, খোঁজ খবর নেয় যে দাদি ওইখানে আসছে কিনা। যেখানে দাদির যাওয়ার কথাই না এই সময়ের মধ্যে, সেখানেও তারা গেছেন, কিন্তু দাদির কোনো খোঁজ খবর নাই। এরপর সবাই তো কান্নাকাটি শুরু করে গেছে যে মা গেল কোথায়। তো বেশ খানিকটা সময় চলে যায়, কোনো খোঁজ খবর আসে না। এরপর অন্যান্য আত্মীয় স্বজনদেরকেও খবর দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে যে কোনো আত্মীয়র বাসায় চলে গেল কি না, নাকি বাইরে একটু বের হয়েছে, কোনো আত্মীয়ের সাথে দেখা হয়েছে, তার সাথে সে চলে গেছে বা তাকে জোর করে নিয়ে গেছে। তো এরকম চিন্তা করছেন আর কি। তো এভাবেই দিনটা চলে যায়। সারাদিনে কারোরই আসলে কোনো খাওয়া দাওয়া নাই, দাদিকে শুধু খোঁজাখুঁজি চলছে, সবার মন খারাপ। সন্ধ্যা নেমে আসে, ঘরের ভিতরে বসে সবাই চিন্তা করতে থাকে যে আসলে গেল কোথায় উনি। হঠাৎ করে বাইরে থেকে একটা মৃদু হাসির আওয়াজ আসে, আর এই হাসির আওয়াজটার সাথে ওনারা সবাই পরিচিত। বুঝতে পারে যে এটা দাদিরই আওয়াজ। তবে সাহস করে কেউ বাইরে যেতে পারছিল না। কিন্তু বড় ফুপু বাইরে বের হন। উনি উঠান পর্যন্ত আসেন। আসার পরে দেখতে পান দাদি ওই হিজল গাছের উপর একটা ডালে বসে আছেন এবং মৃদু হাসছেন শব্দ করে। এটা দেখার পর ফুপু তো প্রচণ্ড ভয় পেয়েছেন। উনি দৌড়ে ঘরে চলে আসেন। তো সবাইকে বলেন যে এই ঘটনা। সারা রাতেও দাদিকে গাছ থেকে নামানো যায় নাই, দাদি গাছেই ছিলেন। সারা রাতে বাড়ির কেউই ঘুমায় নাই। কি করবে না করবে কেউ কিছু বুঝতে পারছে না। সবাই তো এই দৃশ্য দেখছে, পাড়া প্রতিবেশীও এই দৃশ্য দেখছে। তো দেখার পর কয়েকজন মিলে চিন্তা করেছে যে ওই যে ভদ্রমহিলা, ওই ভদ্রমহিলাকে আমরা নিয়ে আসব, উনি যদি কোনো রুকিয়া করে তাকে নামাতে পারে। তো সেই ভদ্রমহিলাকে নিয়ে আসা হয়। উনি রুকিয়া করেন,
দাদি কিছুটা শান্ত হন। এরপর কয়েকজন গাছের একটু কাছাকাছি গিয়ে দাদিকে নিয়ে আসার চেষ্টা করেন। তো দাদির আসলে ওই সময় কোনো অসুবিধা হচ্ছিল না। মূলত ওই সময় দাদিকে আসর করে তাকে নিয়ে গাছের উপর বসিয়ে রেখেছিল। এই পুরোটা সময় দাদি ওই গাছেই ছিলেন, কিন্তু কেউ দেখে নাই। দাদি আল্লাহর রহমতে অনেক দোয়া কালাম জানতেন, তারপরও তার সাথে এই আচরণ হয়েছে। তো ওই মহিলাটি আসার পর দাদির উপর থেকে সেই প্রভাবটা আল্লাহর রহমতে কাটিয়ে দেন। এরপর দাদির উপর আর কোনো প্রভাব ছিল না। আর ওই মহিলাটি নাকি ওই জিনটাকে ওই গাছটাতেই বেঁধে রেখেছিলেন শাস্তি হিসাবে, আর এমন রুকিয়া করে আটকে দিয়েছিলেন যাতে করে ও সামান্যতম ভয় ভীতিও কাউকে দেখাইতে না পারে। ক্ষতি তো অনেক দূরের কথা। আর ওই বাড়িটাকেও পুরো বন্ধ করে দেন উনি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই যে সন্ধ্যার সময়, ভর দুপুরবেলা, এই সময়গুলোতে কিছু কিছু জায়গা কিন্তু এড়িয়ে চলতে হয়। কিছু কিছু জায়গায় অবশ্যই আমরা এই সময়গুলোতে যাব না। একান্ত যদি যেতেই হয় তাহলে অবশ্যই নির্দিষ্ট কিছু দোয়া দুরূদ পড়ে আমরা সেখানে যাব। অপ্রয়োজনে ওই সমস্ত জায়গাগুলোতে এই সময়গুলোতে আমরা খেলতে যাব না। আর মনে রাখবো আমরা যে আমাদের মধ্যে নারী এবং শিশুরা, এনারা সবচেয়ে বেশি ভালনারেবল, অর্থাৎ এই সমস্যাগুলোতে তারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে। এই জন্য আমরা আমাদের পরিবারে যারা নারী সদস্যরা রয়েছেন এবং বাচ্চারা রয়েছেন, তাদেরকে এই বিষয়গুলোতে আমরা সতর্ক থাকার পরামর্শ দিব। আর কিছু বাচ্চা আছে যারা তো এই বিষয়গুলো বুঝবে না, তাদের বিষয়ে আমরা নিজেরাই খুব সতর্ক থাকব। ধন্যবাদ জানাচ্ছি নিম্মি আপুকে আর মাসুদ রানা ভাইকে, যাদের সংগ্রহ করা ঘটনা দিয়ে আজকের হরর নাইট এপিসোডের ৭৩তম আয়োজন আমরা শেষ করলাম। ঘটনাগুলো কেমন লাগলো তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও জানাতে পারবেন। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখা অথবা রেকর্ড করে যে কোনোভাবেই ঘটনা পাঠাতে পারবেন afnantheHorrorWorldBD@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnantheHorrorWorldBD@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আসছে বৃহস্পতিবার থার্সডে নাইটের নতুন একটি আয়োজন নিয়ে আপনাদের পাঠানো ঘটনাগুলো উপস্থাপন করব ইনশাল্লাহ। আপনাদের পাঠানো ঘটনাগুলো শেয়ার করব। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।